আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছো তোমরা সবাই? রবি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত এইচএসসি 2022 ক্র্যাশ কোর্স প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ইংলিশ ক্লাস হওয়ার কথা ছিল, সো একটু পোস্ট দিলাম দেখার জন্য যে তোমরা কেমন রিয়েক্ট করো, যে অ্যাকচুয়ালি তোমরা কি চাও। মূলত হচ্ছে তোমাদের প্রভাব আজকে ক্লাস নিতে পারবে না, দ্যাটস ওয়াই আই এম টেকিং দ্য ক্লাস। তোমাদের জানা উচিত যে তোমাদের রুটিন একটা চেঞ্জ আসছে। সেই রুটিনের চেঞ্জ অনুযায়ী তোমাদের প্রতি সপ্তাহে 3টা ইংলিশ ক্লাস হবে। সো যেটা হবে সেটা হচ্ছে প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর চেঞ্জ হবে, অর্থাৎ 2 সপ্তাহ হচ্ছে তোমাদের প্রভাবু 2টা করে ক্লাস নিবে, আমি একটা ক্লাস নিব, আর বাকি 2 সপ্তাহ হচ্ছে আমি 2টা নিব, ও একটা নিবে। এখন যেটা হচ্ছে যে আজকে তোমার প্রভাবু হচ্ছে ক্লাসটা ক্যান্সেল করে দিত, বাট আমি ভাবলাম আমার একটু আবার কালকে একটু ব্যস্ততা আছে, সো আমি তো কালকে ক্লাস নিতেই পারবো না। সো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাস নিয়ে নিই। কিন্তু আমি জানতাম না যে তোমাদের এখানে বেশ কিছু বুদ্ধিজীবী আছে। So আমি তোমাদের সাথে একটু বুদ্ধিজীবীদের নাম শেয়ার করি। যদিও তার কথার ধরন ভালো নাই, আমি অবশ্যই মডারেটর প্যানেলে বলবো ওকে যেন 28 দিনের জন্য মিউট করা হয়, ইনশাল্লাহ। আমি সেটার ব্যবস্থা নিয়ে রাখছি, আর যদি সেটা না করে তাহলে আমি ভাবছি যে আমি ক্লাস থেকে অপ্ট আউট করবো। আমি ক্লাস করব না। একটা নাম হচ্ছে রূপক চৌধুরী, একটা ছেলে। সো আমি জানতে চাই অ্যাকচুয়ালি ওর কেমন রেজাল্ট ছিল, বাই দ্য ওয়ে ও কেমন প্রস্তুতি নিতেছে। আমি দোয়া করি সে যেন ভালো করে, বাট লাইফে সে কিছু শিখতে পারবে না বিকজ অফ হিজ ইনডিসেন্সি। তার যেই ধরনের ভাষা বা যে ধরনের তার স্টাইল কথা বলার, দ্যাট মিনস হি ইজ নট গোয়িং টু গো দ্যাট ফার। আমি দোয়া করি যেন সে অনেক কিছু করতে পারে, বাট এই ধরনের আচরণ নিয়ে বেশি দূর যেতে পারবে না। আমি ক্লাসটা নিতে চাচ্ছিলাম না, কিন্তু তারপর আমি চলে আসছি আসলে। ব্যাপারটা হচ্ছে যে কারণ ক্লাস না নিলে আবার দেখা গেছে যে একটা হোল একটা স্টুডেন্টদের যে একটা ইয়া আছে সেটা যায়। আমি ওকে কোনো প্রকার কিছু বানাচ্ছি না। একটা মেয়েকে পাইলাম, নাম হচ্ছে নাজিয়া জাবিন নামিয়া, নামটা তো মাশাল্লাহ সুন্দর। আই গেস হোম স্কুলিং এর কিছু ব্যাপার আছে। আমি কি তোমাদের সাথে হোম স্কুলিং এর কথা বলি, বাট এদের একটু হোম স্কুলিং এর ঝামেলা আছে আই গেস। আই এম সরি টু সে দ্যাট, বাট আই এম ট্রুলি ডিসঅ্যাপয়েন্টেড এদের আচরণ দেখে। রাফি নাফি একজন ছিল, আই ডোন্ট নো ওয়াই হি অ্যাক্টেড লাইক দ্যাট। ইউ পিপল কুড হ্যাভ আস্কড মি দ্যাট why is it the reason that you are taking the class or you are going to take the class? May we know? আমরা কি জানতে পারি ব্যাপারটা কি? আমরা জানি যে রুটিনে চেঞ্জ আসার দরকার ছিল, এই ধরনের কিছু। বাট তোমাদের আচরণ এবং ভাষা দেখে মাশাল্লাহ মানে অনেক প্লিজড হয়ে গেলাম, এবং আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি টিপিক্যালি তোমরা আসলে কেমন ধাতুতে তৈরি। ঠিক আছে? সো দিস ইজ সামথিং দ্যাট এটা তোমরা ক্যারি করবা, অ্যান্ড ইটস ভেরি হার্ড। ঠিক আছে, ইটস ভেরি হার্ড। হ্যাঁ, তোমরা যেটা ভাবতেছো সেটা সেরকম হয় না দুনিয়াতে সবকিছু। ঠিক আছে? তাফিম, তারপরে আর কে কে আছে এখানে আমি একটু দেখি। আচ্ছা, নুসরাত জাহান হিয়া। রুটিনে দেওয়া আছে প্রভাপুর ক্লাস। আচ্ছা, আমি তো বলবো ভাইয়া যখন আসবো বা ভাইয়া যখন একটা ক্লাস নেওয়ার জন্য আসবো, তার মানে কি ভাইয়া কিন্তু জানি কখন কি করতে হবে, রাইট? তাহলে তোমরা যদি এরকম আচরণ প্রকাশ করো তখন কিন্তু আসলে ক্লাস করার মন মানসিকতা থাকে না। টু বি অনেস্ট, ক্লাস করার মন মানসিকতা নাই, এবং এই যে ক্লাসের ভিতরে কোনো স্টুডেন্টসও নেই। নর্মালি ক্লাসের ভিতরে কোনো স্টুডেন্টস নেই, তার মানে আমি ভাবতেছি যে আমি অপ্ট আউট করে ফেলবো আসলে। কারণ এইভাবে করে তোমাদের সাথে তো ক্লাস নিয়ে আমার কোনো দরকার নেই। কারণ হচ্ছে এইভাবে করে যদি ক্লাস নেও মানে আসলে এইভাবে আমি ক্লাস নিতে চাচ্ছি না করে। ঠিক আছে? কারণ হচ্ছে আমি একটা খুব রিফ্রেশড একটা মাইন্ড নিয়ে আসছিলাম, বিকজ আই ওয়ান্টেড টু টিচ ইউ গাইস সাম নিউ থিংস এবং প্র্যাকটিস করতে। কিন্তু তোমাদের কিছু আচরণে আই এম টোটালি ডিসগাস্টেড এবং টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, ট্রুলি ডিসঅ্যাপয়েন্টেড, যেটা হচ্ছে মানে বলার মতো না। বুঝতে পারছো ব্যাপারটা? সো দ্য থিং ইজ দ্যাট ঠিক আছে, হোয়াট এভার ইউ পিপল ক্যান ডু। তোমরা যদি চাও আই ক্যান জাস্ট গো অ্যাওয়ে, আমি আমি এখান থেকে চলে যেতে পারি। আই উইল নট টেক দ্য ক্লাস। আমি ক্লাস অ্যাকচুয়ালি নিব না, বাট ইট ওয়াজ মাই ডিউটি টু কাম টু দ্য লাইভ সেশন। এটা আমার ডিউটি ছিল, বাট I guess you people are so very cunning. You think that you people are really cunning and you people really know everything. তোমরা সবকিছুই জানো, সেটা কিন্তু আসলে মানে না, রাইট? সেটা একদমই না। ওকে, সো এটা মনে রাখবা যে লাইফে যদি কিছু করতে চাও, হ্যাঁ, তাহলে অনেক কিছু কিন্তু বাদ দিতে হয়, রাইট? অনেক কিছু বাদ দিতে হয়। সো এই জিনিসগুলা মানে খুব খারাপ, এগুলা করিও না। এগুলা করিয়া লাইফে কিছু অ্যাচিভ করতে পারবা না। বুঝতে পারছো? না, এই জিনিসটা আমি আর টলারেট করবো না। আই হ্যাভ সিন ইট মেনি মেনি অফ টাইমস। আমি বহুবার দেখেছি এই জিনিসটা, বাট মানে এটা খুব খারাপ, very sad. Rather, you people could have asked that, okay, Vaya, which topic you are going to take the class, what we are going to learn today. But এগুলো তোমরা না বলে তোমরা উল্টো কথা আমাকে প্রশ্ন করা শুরু করছো, আমাকে হচ্ছে এগুলা করা শুরু করছো।
সো এটা এটা ঠিক না, এটা খুবই ডিসগাস্টিং এবং এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এটা আমি অপারকে অবশ্য জানাবো, আর কোনো সমস্যা নাই। তোমরা ক্লাস করো, ইউ পিপল ক্যান ডু দ্যাট, আমি লিভ করে নিব, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আমি আসলে এইভাবে আর ক্লাস করাবো না, বিকজ এইভাবে করে আসলে ক্লাস করানো যায় না। হ্যাঁ, খুবই ডিসগাস্টিং লাগলো ব্যাপারগুলো, এত ডিসগাস্টেড। তোমরা তোমাদের ফ্যামিলি এগুলো শিখাচ্ছে? এগুলো শেখা ভাইয়া, সিরিয়াসলি, ভেরি স্যাড, ভেরি স্যাড। শিখো, শিখতে থাকো, যেভাবে করে পারো, কোনো সমস্যা নেই। তোমরা আরো ভালো করো, ভালো থাকতে পারবা। বাট এইভাবে করে লাইফে, মানে আই ডোন্ট নো কতদূর কি করবা যাবা। আমি ক্লাস নিলে তোমরা ক্লাস করতে আসো না, আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি তোমরা ক্লাস করতে আসবে না, তোমরা উল্টাপাল্টা কথা বলবা। তোমরা মনে করছো তোমাদের আকের ইঙ্গিত আমি বুঝি না, তোমাদের রিয়াকশন, তোমার ফেসবুকে রিয়েক্ট করা আমি বুঝি না। আমি একদম বোকা, আমি নেইভ, আমি কিছুই জানি না। আমি চুপচাপ থাকি, তোমাদের পড়ানোর চেষ্টা করি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, এবং তোমাদের কোনো পার্সোনাল এটিকেট বা কিছু নিয়ে কিছু বুঝতে দেখে মানে আমি আর কথা বলতে পারি না, তোমার সাথে মজার মজার ইয়া করতে পারি না, মিষ্টি মধুর ক্যামেরার সামনে কথা বলতে পারি না। সো ইউ থিঙ্ক দ্যাট মানে আমি মানে কি, আমি অনেক বেশি এমন একটা পজিশনে, যে পজিশনে আসলে তুমি আমার সাথে যে কোনো বিহেভ করতে পারো, রাইট? রাইট। ঠিক আছে। সো তো হচ্ছে বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে, বি ভেরি কেয়ারফুল, ওকে। এই জিনিসগুলা করিও না লাইফে, ওকে। ঠিক আছে, সো হোয়াট শুড আই ডু? শুড আই স্টপ দ্য ক্লাস and leave this course? That is what you people want? Just বলে দাও for the last time, বিকজ মানে কোনো মেন্টালিটি আর নাই, ঠিকঠাক নাই এখন আর ক্লাস নেওয়ার মতো। ক্লাস নিতে আসছিলাম অনেক, ভাবলাম ক্লাস ক্লাস নিব, বাট মানে বলো, হোয়াট শুড আই ডু? শুড আই গো আর শুড আই মানে জাস্ট কন্টিনিউ দ্য ক্লাস এন্ড দেন গো অ্যাওয়ে? আচ্ছা, কন্টিনিউ করি, আজকের ক্লাসই তাহলে শেষ ক্লাস। ওকে, ডান। ওকে, সো চলো, তোমাদের সাথে শেষ ক্লাস করার জন্য রেডি হচ্ছি। টেক ওয়ান, লাস্ট, ফর দ্য লাস্ট টাইম। সো তোমাদেরকে যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লুজ অ্যান্ড উইথ ক্লুজ। আমরা জানি একটা জিনিস, কি জানি, সেটা হচ্ছে আমাদের এক্সাম হলে এগুলো আসবে। আমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার আছে, আমি বরাবর মতোই তোমাদেরকে বলেছি যে এখানে আমাদের 15 মার্কস, আমাদের কত মার্কস? আমাদের হচ্ছে 15 মার্কস। এই 15 মার্কসের ভিতরে আমরা জানতাম হচ্ছে 5 হচ্ছে আমাদের উইথ ক্লুজ এর জন্য, আর 10 হচ্ছে আমাদের উইদাউট ক্লুসের জন্য। তোমাদেরকে আমি আবারও শেষবারের মতো সতর্ক করে দিয়ে যাচ্ছি যে আসলে তোমরা এই 15 মার্কসটা চেষ্টা করবে 15 পাওয়ার এইচএসসি তে, অল অফ ইউ, মানে যারা আছো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি। ইনশাল্লাহ আমি দোয়াও করি, যদি আমার দোয়া তোমার জন্য জরুরি হয়, আর তোমার দাওয়াটাও লাগবে, মানে তোমার পরিশ্রমটাও লাগবে। এই যে 15 মার্কস, এটা তোমাদেরকে অ্যাচিভ করতে হবে, এটা তোমাদেরকে পেতে হবে, এবং সেটা পাওয়ার জন্য তোমাদেরকে পরিশ্রম করতে হবে, মানে টু সে দা লিস্ট। সো এটা নিয়ে আমি আলোচনা করতে গিয়ে তোমাদেরকে পার্টস অফ স্পিচের উপর একটা এক্সটেন্সিভ আলোচনা দিব বলেছিলাম। তোমাদেরকে এটাও বলেছিলাম যে আমরা কিভাবে আর্টিকেল বসাবো, ভোকাবুলারি গুলো কিভাবে জানবো, তাছাড়া হচ্ছে আমরা কিভাবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্বকে জানবো। সো তারই ফলশ্রুতিতে আমরা নাউন শেষ করেছিলাম, নাউনের প্র্যাকটিস করেছিলাম, নাউনের পজিশন সম্পর্কে জেনেছিলাম, অ্যাজ ওয়েল এজ আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে সকল প্রকার ধারণা শেষ করে ফেলেছিলাম। আজকে আমাদের কথা ছিল অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের যেই পজিশন গুলো আছে একটা সেন্টেন্সে। একটা ইংলিশ তো একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? একটা ল্যাঙ্গুয়েজে ওই একটা সেন্টেন্সে একটা পার্টস অফ স্পিচ কিভাবে বসে সেটা আমাদের জানা জরুরি। যেহেতু আমি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস অলরেডি পড়াই ফেলছি, এই জন্য ভার্বটা নিয়ে আমি বেশি একটা সন্দিহান ছিলাম না। যদিও ইচ্ছা ছিল ভার্ব পড়ানোর, বাট হয়তো বা আজকের পর আর দেখা হবে না, তো ভার্ব নিয়ে তো আর কোনো কিছু বলতে পারবো না। বাট যেটা আমি বলি যে আমি মোটামুটি তোমাদেরকে নাউন দেখাই দিছি, এখন হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পজিশন সম্পর্কে আমরা আজকে শিখবো। আমরা একটা সেন্টেন্সে কিভাবে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব গুলোকে বসাতে হয়, সেই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব বসানোর যেই মানে স্টাইলটা, সেই স্টাইলটা সম্পর্কে আমরা আজকে জানবো, এবং আমরা কিছু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। সো আশা করছি তোমরা সবাই মোটামুটি সুস্থ আছো, সুন্দর আছো, এবং খাতা কলম নিয়ে রেডি আছো। সো তোমরা যদি বলো তাহলে আমরা এখন শুরু করে দিতে পারি। তাহলে দেখো, প্রথম যে জিনিসটা আমাদের আজকে এখানে দেখতে হবে সেই জিনিসটা হচ্ছে যে সাম কমন রুলস ফর ইউজিং ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। অর্থাৎ মানে কিছু কমন রুলস আছে। দেখো, একটা সেন্টেন্স যখন আমরা লিখি, আমরা যেমন খুব আদিকাল থেকে চিন্তা করে আসছি, আই মিন
ক্লাস 2-3 থেকে যখন আমরা পড়ে আসছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা ছিল আমাদের একদম সাধারণ একটা ধারণা। মানে আমরা এইটা দিয়েই কি করতাম, এটা দিয়েই হচ্ছে একটা সেন্টেন্স তৈরি করতে পারি, এবং এইভাবে আমরা সেন্টেন্স ধীরে 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 আমরা কি করছি, আমরা এগিয়েছি, এবং এগিয়ে আমরা কি করেছি, আমরা সেন্টেন্স গুলোকে লেখার চেষ্টা করেছি। তাহলে দেখো এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে ঘটনাটা, তাই না? তো এই সাবজেক্ট ভার্ব অবজেক্টের ক্ষেত্রে যেটা হয় যে সবসময় এমন না যে সাবজেক্টটা শুধুমাত্র নাউন বা প্রোনাউনই হলো, তারপর আমি শুধু একটা ভার্ব লিখে দিলাম, তারপর একটা অবজেক্ট আমি আবারও নাউন প্রোনাউন লিখে দিলাম, আর আমার সেন্টেন্স হয়ে গেল, তাই না? কারণ হচ্ছে আমাদের আরো বিভিন্ন পার্টস অফ স্পিচ আছে, এবং সেটার ভিতরে এই অ্যাডজেক্টিভটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আগের ক্লাসগুলো করেছো এবং নতুন এসেছো তাদের সবাই আবারও বলছি যে তোমাদের এই পার্টিকুলার ফেজে অবশ্যই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এবং এটা তোমাদেরকে প্রচুর হেল্প করবে তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। আমার কথাটা হয়তো এই যে আজকের শেষ ক্লাসের কথাটা মনে পড়বে, যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যখন তুমি দেখবা যে নাউন থেকে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে ভার্ব, এবং মেডিকেল অ্যাডমিশনে প্রচুর আসে, যেই জায়গায় তুমি ইংলিশ অ্যান্সার করো না কেন। তাহলে এই যে পার্টিকুলার সেন্টেন্স মেকিং এর জন্য আমার পার্সোনাল স্পিচ গুলো আছে, এগুলো কোথায় কোথায় কিভাবে বসে এইটা আমাদের জানা উচিত। দেখো প্রথম যে রুলসটা আছে, এর আগে আমরা নাউনের রুলস দেখেছি, ওগুলা রুলস আমি লিখিনি, বাট এখানে আমরা ধরো লিখে আনলাম রুল নাম্বার 8। ধরো এখান থেকে শুরু হয়েছে, সো এম ইজ আর ওয়াজ ওয়ার বি। বুঝার চেষ্টা করো, এম ইজ আর ওয়াজ ওয়ার বি, এগুলো বাক্যের মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এদের পরে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে। এখন প্রথম জিনিস কি জানতে হবে, প্রথম জিনিস জানতে হবে এগুলো কিন্তু আসলে বি ভার্ব। বি ভার্বের আরেকটা নাম হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। বি ভার্বের আরেকটা নাম হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। তাহলে এই যে আলটিমেটলি আমার এই যে ভার্বগুলো আছে, এগুলো যখন মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এদের পরে শূন্যস্থান হিসেবে অ্যাডজেক্টিভ পড়ে। সবচেয়ে সহজ উদাহরণটা কি, ধরো আমরা বললাম শি ইজ হ্যাপি, যেমন তোমরা অনেক হ্যাপি হবা আমি যখন চলে যাব ইনশাল্লাহ। সো শি ইজ হ্যাপি, তাহলে এই যে হ্যাপিটা আছে না, এই হ্যাপিটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। কিভাবে ভাইয়া, খেয়াল করো, এই ইজটা কিন্তু এখানে একটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ইজটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, মূল ভার্ব। এখানে কিন্তু আমরা জানতাম যে ইজটা মূলত অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, কিন্তু যখন এটা মূল ভার্বের মতো আচরণ করে তখন এটার পরে যে আমরা বসাই শূন্যস্থানে যে ওয়ার্ডটা বসাই সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আরো বলি, ধরো হি ইজ বিজি, তাহলে এই যে খেয়াল করো হি ইজ বিজি, বা আমি ইজের জায়গায় আমি কিন্তু ওয়াজও লিখতে পারি, রাইট? যেটাই লিখি না কেন, হি ওয়াজ বিজি, তাহলে এই বিজিটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে দুটো উদাহরণ আমরা দিয়েছি, অ্যান্সার সহ দিয়ে দিয়েছি আজকে, তোমাদেরকে আর প্রবলেম হবে না, তোমাদের বুঝতে সমস্যা হবে না। ইউ শুড বি ড্যাশ কমিউনিকেটিং উইথ আদার্স, ইউ শুড বি ড্যাশ কমিউনিকেটিং উইথ আদার্স। তাহলে খুব সহজেই বুঝার চেষ্টা করো, এই যে বি আছে আমি তোমাদেরকে একদম শুরুতে বলেছিলাম, কি বলেছিলাম, এই যে ভার্ব ওয়ান আছে বি ভার্বের, বি ভার্বের সেইখানে কিন্তু বিটাও বসে। বি এর পরে আমি তোমাদেরকে বলতাম এম ইজ আর আর, এম ইজ আর আর, তাহলে এই যে ঘটনাটা, তাহলে ইউ শুড বি ড্যাশ ইন কমিউনিকেটিং উইথ আদার্স, তার মানে ইউ শুড বি, এই বি এর পরে অবশ্যই আমাদেরকে কি বসাতে হবে, আমাদেরকে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখন কিভাবে ভাই অ্যাডজেক্টিভ পড়বো, ধরেন আমার তো এই শব্দটা জানা নেই, এই শব্দটা আমি জানতাম না, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ আমি কিভাবে রূপান্তরিত করতে পারি? ছোট ছোট জিনিস একটু মাথায় রাখো, খেয়াল করো ই এন্ড সিই, খেয়াল করো ই এন্ড সিই, এখানে যখন আমরা বলি যে ইন্ডিপেন্ডেন্স, কি বলি আমরা, ইন্ডিপেন্ডেন্স, যখন আমরা ইন্ডিপেন্ডেন্স বলতেছি তখন ইন্ডিপেন্ডেন্সটা কি হয়, ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে নাউন, রাইট? আমরা বলি বাংলাদেশ গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1971, তাহলে ইন্ডিপেন্ডেন্স থেকে যখন আমরা এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করি তখন সেটা কি হয়, ইন্ডিপেন্ডেন্ট। যেমন বাংলাদেশ ইজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তাহলে এইখানে খেয়াল করো, এইখানে পার্টিকুলার যে ওয়ার্ডটা আছে, এই পার্টিকুলার ওয়ার্ডটা হচ্ছে কম্পিটেন্স। তাহলে এই কম্পিটেন্সকে যদি আমরা অ্যাডজেক্টিভে রূপান্তরিত করি তাহলে কি হয়ে যাবে, কম্পিটেন্ট। এই যে যেমন এখানে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, এখানে কি ইউজ হবে, এখানে ইউজ হয়ে যাবে কম্পিটেন্ট। তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলা, এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। এই জিনিসগুলো আমরা প্রায় সময় কি করি, ভুলে যাই। তাহলে এই যে কম্পিটেন্ট আমি লিখেছি, এটাই হচ্ছে এখানে কি পার্টিকুলারলি একটা অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতেই পারলাম যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বি এগুলোর পরে অ্যাডজেক্টিভ বসে, আর এখানে এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইন বসে, এটা আমরা বলেছি। আরেকটা মজার ব্যাপার দেখো, এখানে যখন কম্পিটেন্ট ইন বলছি, ইনের পরে আমাদের কমিউনিকেটিং আছে। কমিউনিকেটিংটা কিভাবে আছে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তাহলে ভার্ব ওয়ান প্লাস আইএনজি যখন আসে তোমাদেরকে বুঝতে হবে যে কমিউনিকেট প্লাস আইএনজি, দ্যাট উইল মেক
কমিউনিকেটিং। তার মানে হচ্ছে যে এই কমিউনিকেটিং কিন্তু আসলে কোনো ভার্ব না, এই কমিউনিকেটিংটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা জিরান্ড, অথবা মাঝে মাঝে আমি এটাকে ভার্বাল নাউন বলি। কি বলে থাকি? মাঝে মাঝে আমরা এটাকে ভার্বাল নাউনও বলে থাকি, কিন্তু এটা কিন্তু জিরান্ড না। তাহলে এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, একদম মাথায় রাখতে হবে, কারণ তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন টেস্টে এগুলো ফেস করতে হবে। সেম ভাবে বনসাই, তোমরা বনসাই গাছ কিন্তু অনেকেই দেখেছো, যারা ঢাকাতে থাকো তারা কিন্তু দেখেছো এয়ারপোর্টে কিন্তু প্রচুর পরিমাণে, এয়ারপোর্টের পরে এই বনসাই ট্রি গুলো লাগানো হয়েছে। সো এই বনসাই ইজ ড্যাশ পট প্ল্যান্টিং। তার মানে এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে ডিফার। এখানে ডিফারটা কি অর্থে ব্যবহৃত হতে পারে? ডিফারটা সাধারণত বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। সো এইখানে এই ডিফারটা আমরা মূলত কি হিসেবে ব্যবহার করব? আমরা এটার অ্যাডজেক্টিভ আর নাউন ফর্মটা বুঝে এটাকে আমরা কি করব, এটাকে একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করব। তাহলে বনসাই হচ্ছে কি? পট প্ল্যান্টিং। পট প্ল্যান্টিং বুঝো? পট প্ল্যান্টিং হচ্ছে যারা বিভিন্ন ফুলের গাছ লাগাও তোমাদের বাসায়, তোমরা দেখবে এরকম হাড়ি অথবা ছোট একটা প্লাস্টিকের কিছু বা এগুলোর উপর তোমরা কি করো, গাছ লাগাও, রাইট? তাহলে এইগুলোকে আমরা সাধারণত পট প্ল্যান্টিং বলতে পারি, বা বড় বড় যে ইয়াগুলো আছে ড্রামের মতো, এগুলোকে আমরা পট প্ল্যান্টিং বলতে পারি। তাহলে মজার ব্যাপারটা কি হচ্ছে, এই বনসাই ইজ ড্যাশ ফ্রম, ধরো ফ্রমটা এখানে আমি তোমাদেরকে দেইনি, বাট এইখানে হয়তো পরীক্ষার হলে ফ্রমটা দেয়া ছিল, তাহলে আমি কিভাবে বুঝবো এই বনসাই ইজ? আমি জানি যে এই যে ইজটা যখন মূল ভার্বের মতো আচরণ করে, এই ইজের পরে তো আর কোনো মেইন ভার্ব নেই, আছে? আছে? নেই। তাহলে এই ইজের পরে যেহেতু কোনো মেইন ভার্ব নেই, তাই এরপরে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এই ডিফার থেকে আমরা ডিফারেন্স পেতে পারি। কি পেতে পারি? ডিফারেন্স পেতে পারি। ডিফারেন্স হচ্ছে একটা নাউন, আর ডিফারেন্ট হচ্ছে মূলত একটা অ্যাডজেক্টিভ। ডিফারেন্ট হচ্ছে কি? মূলত একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝতেই পারলাম যে বনসাই ইজ ডিফারেন্ট ফ্রম পট প্ল্যান্টিং। এখন তোমার প্রশ্ন জাগতে পারে, ভাইয়া এই যে আপনি রুলসটা বললেন, এগুলো তো আমরা কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি 100% ঠিক আছো। তাহলে কন্টিনিউয়াস টেন্সে যখন ইউজ করো, তখন তোমাকে বুঝতে হবে কি, দেখো কন্টিনিউয়াস টেন্স গুলো, ধরো আমি বললাম যে আই অ্যাম প্লেইং ক্রিকেট, আই অ্যাম প্লেইং ক্রিকেট, একটু ছোট করে লিখলাম, সরি। আবার লিখলাম হচ্ছে হি ইজ টেকিং দ্য ক্লাস, সে ক্লাসটা নিচ্ছে। আই এম প্লেইং ক্রিকেট, হি ইজ টেকিং দ্য ক্লাস। এই যে আলটিমেটলি দেখো, এই এম আর ইজ কিন্তু এই পার্টিকুলার সেন্টেন্স গুলোতে মেইন ভার্বের মতো আচরণ করে না। তাহলে তো বুঝতেই পারছো যে এই রুলসটার সাথে এই কন্টিনিউয়াস টেন্সের তেমন কোনো মিলই নেই। সো আমরা জাস্ট নর্মালি যদি চিন্তা করতে পারি, জাস্ট নর্মালি চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে কেন এখানে অ্যাডজেক্টিভ গুলোকে বসাবো। এখন প্রশ্ন আসে, ভাইয়া আমরা তো একই সাথে পড়তেছি, চেয়েছিলাম আলাদা করে পড়তে, কিন্তু সেটা পড়ার আর সময় নেই। যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যখন ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলো আসে, আমাদের কিছু আসে উইথ ক্লুজ আর কিছু আসে উইদাউট ক্লুজ। তাহলে উইদাউট ক্লুজ এর ক্ষেত্রে কিভাবে বসবো? একটা ছোট কথা বলে দেই, তুমি অবশ্যই প্র্যাকটিস করবা, এটা সবাই করো এবং আবারও করবা। সো প্র্যাকটিস করার সাথে সাথে যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, সেইটা হচ্ছে যে আলটিমেটলি তুমি যখন প্র্যাকটিসটা করতেছো, লেটস অ্যাজিউম যে তুমি প্র্যাকটিসটা করতেছো, সো তুমি দেখবা যে সিকোয়েন্স গুলা কেমন হয়, গল্পটা কেমন বলতেছে, তোমার সিন টেক্সটটা কাকে নিয়ে। সো এই টুকটাক জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। যদি মাথায় রাখতে পারো, সো ইউ পিপল ক্যান ইজিলি অ্যান্সার অল দিস কোশ্চেন্স। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে দেখো রুল 9। রুল 9 কি আছে? রুল 9 বলেছে যে নাউনের পূর্বে শূন্যস্থান থাকলে উক্ত স্থানে অ্যাডজেক্টিভ হয়। কি বলেছে? যে নাউনের পূর্বে শূন্যস্থান থাকলে। এখন আমি তো তোমাদেরকে বহুবার বলেছি, কি বলেছি, যে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। তাহলে আমি তোমাদেরকে বহুবার বলেছি যে এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে যখন আমরা নাউন বের করতাম আমরা পড়তাম যে অ্যাডজেক্টিভের পরে এরকম নাউন বসতে পারে, কিন্তু এখন আমরা কি বলতে পারি, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে খেয়াল করো যে নাউনের পূর্বে শূন্যস্থান থাকলে সেখানে কি হয়, সেখানে হচ্ছে আলটিমেটলি সেখানে আমরা কি পাচ্ছি, অ্যাডজেক্টিভ পাচ্ছি। তাহলে হি রিসিভড এগ্রিকালচার ড্যাশ, মানে ট্রেনিং ফ্রম এনএসি। তাহলে এগ্রিকালচারটা হচ্ছে এখানে কি একটা ক্লু দেওয়া আছে। তাহলে তোমরা সবাই জানো যে এগ্রিকালচার হচ্ছে একটা নাউন, আর এই যে ট্রেনিং, এই ট্রেনিংটা হচ্ছে কি একটা আলটিমেটলি নাউন। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই ট্রেনিং কে আপনার নাউন কেন বললেন, এটাকে জেরান কেন বললেন না? আচ্ছা, আমি ভার্বাল নাউনও বলতে পারি। আমি কি বলতে পারি? আমি ভার্বাল নাউনও বলতে পারি, রাইট? তাহলে আমরা কি বললাম? আমরা একটু আগে জানলাম, আমরা একটু আগে কি জানলাম? আমরা একটু আগে জানলাম হচ্ছে
যে এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই যে আমার ট্রেনিংটাকে আমি নাউন বলতেছি, যেটাকে জেরান্ডো বলা যায়। একটা কথা সবসময় মনে রাখবা, যে ভার্ভ গুলোকে কোনোভাবেই নাউনে পরিণত করা যায় না, সেগুলোকে কি বলে? সেগুলোকে কি করতে হয়? সেগুলোকে আইএনজি যোগ করে নাউন করে দিতে হয়। আইএনজি যোগ করে নাউন করে দিতে হয়, ঠিক আছে? আইএনজি যোগ করে নাউন করে দিতে হয়, ঠিক আছে? তাহলে এই যে হি রিসিভড ড্যাশ ট্রেনিং, তাহলে এই নাউনের আগে কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এগ্রিকালচারাল অ্যাডজেক্টিভ কি? এগ্রিকালচারাল। ফাইন্যান্স হচ্ছে নাউন, ফাইন্যান্সের অ্যাডজেক্টিভ কি? ফাইন্যান্সিয়াল। তাহলে এই যে ফাইন্যান্সিয়াল। তাহলে এইভাবে করে যত বেশি মনে রাখার চেষ্টা করবা, আর অ্যাকর্ডিং টু যত বেশি পড়তে পারবা, ইনশাআল্লাহ you will have no problem at all. তারপরে দেখো, the ILO training brings, বুঝার চেষ্টা করি, the ILO training brings dash income হচ্ছে একটা নাউন। তাহলে নাউনের আগে আমরা বুঝতে পারছি এখানে কিছু একটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে অবশ্যই এটাকে অ্যাডজেক্টিভ বানাতে পারবো। সো the ILO training brings additional income to শাহেদা বেগমস ফ্যামিলি। তার মানে ILO ট্রেনিংটা কি করে? শাহেদা বেগমস ফ্যামিলিকে একটা আলাদা কিছু উপার্জন দিতে পারে, সেখানে আমরা উপরটা দেখেছি হি রিসিভড এগ্রিকালচারাল ট্রেনিং, মানে হচ্ছে কি কৃষিকাজ সম্পর্কিত যে ধরনের ট্রেনিং আছে সেটা সে সম্পন্ন করেছে। আর এখানে বলতেছে দ্য ILO ট্রেনিং, যেটা লেবার অর্গানাইজেশনের সাথে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন থেকে হয়, সো সেটার সাথে কি করে অ্যাডেড ইনকাম, আমরা অ্যাডেডও বলতে পারি, রাইট? আমরা কিন্তু এটাকে অ্যাডেডও বলতে পারি। মজার ব্যাপারটা কি? মজার ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাডেড ওয়ার্ডটা, এই অনেক সময় যে ভার্বের যে থ্রি আছে না, ভার্বের যে পাস্ট পার্টিসিপল আছে না, ইট ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ভার্বের যে পাস্ট পার্টিসিপলটা আছে, ইট ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবো, ওকে? রাইট, ডান। চলো তারপরে দেখি যে আর্টিকেল ও নাউনের মাঝখানে শূন্যস্থান থাকলে অ্যাডজেক্টিভ বসতে পারে। তার মানে কিছুটা এরকম দাঁড়ায় যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ব্যাপারটা হচ্ছে এইরকম। তার মানে আর্টিকেল আর নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসতে পারে। ধরো, লিভিং ইন এ ড্যাশ এনভায়রনমেন্ট মে বি হার্মফুল ফর ম্যান। মনে রাখতে হবে এই এনভায়রনমেন্ট পর্যন্ত হচ্ছে আমার সাবজেক্টের অংশটা, কমপ্লিমেন্ট সহ। তাহলে লিভিং ইন এ ড্যাশ এনভায়রনমেন্ট, তার মানে নয়েজ হচ্ছে আমার কি? মূলত একটা নাউন স্টেট। তাহলে এইটাকে যদি অ্যাডজেক্টিভ তৈরি করি তাহলে হয়ে যাবে কি? নয়েজি। দ্যাট মিন্স লিভিং ইন এ নয়েজি এনভায়রনমেন্ট, মানে কিচিরমিচির যে শব্দ হয়, মানে প্রচুর পরিমাণ যেখানে শব্দ দূষণ হয়, এইরকম একটা পরিবেশে যদি থাকো, এটা তোমার জন্য কি হতে পারে? একজন মানুষের জন্য ক্ষতিকারক হতে পারে। সো এই যে মেই বি হার্মফুল ফর ম্যান, আর মেটা হচ্ছে কি? একটা মোডাল ভার্ব, পসিবিলিটিকে বোঝায়, তাই না? যে মেই একটা ভার্ব যেটা হচ্ছে একটা পসিবল কিছু হতে যাচ্ছে বা পসিবিলিটি আছে, এরকম কিছুকে বোঝায়। হি প্রুভ দ্যাট হি ওয়াজ এ ড্যাশ ম্যান। এখানে দেখো, এই যে এ হচ্ছে আমাদের আর্টিকেল, নয়েজি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই যে এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের নাউন। তাহলে সবাই বলো তো আমাকে, এনভায়রনমেন্টের অ্যাডজেক্টিভ কি? থাক, আমি বলে দিই, এনভায়রনমেন্টের অ্যাডজেক্টিভ হচ্ছে এনভায়রনমেন্টাল। তাহলে আমরা মাঝে মাঝে কি বলি? আমরা এনভায়রনমেন্ট পলিউশনও বলি, আবার মাঝে মাঝে বলি হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন বা এনভায়রনমেন্টাল ক্রাইসিস। ধরো, পলিউশন না বললাম, ক্রাইসিস নিতে, ঠিক আছে? ওকে, ডান। তারপরে দেখো, বর্তমানে কিন্তু আমরা একটা ক্রাইসিসে আছি, তাই না? কারণ আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং, এটা কিন্তু দিনে দিনে এটা কিন্তু আমাদের জন্য একটা হেডেক হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন ধরনের নিউজে আসতেছে অ্যাক্রস দ্য গ্লোব, মানে পুরো বিশ্ব জুড়ে, এবং দেখাচ্ছে যে কি হতে পারে, what will happen in next 20 to 30 years. সো আমরা নিজ নিজ জায়গা থেকে একটু সচেতন থাকবো, রাইট? তাহলে সচেতন থাকাটা কি? অ্যাওয়্যার অফ। দেখো, মনে রাখো এই জিনিসগুলো, ভুলে যেও না। অ্যাওয়্যার অফ মানে সচেতন থাকা। অ্যাওয়্যারটা হচ্ছে কি? ভার্ব। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কি বলেছিলাম? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্লাস গ্রুপ ভার্ব। কি পড়বা? গ্রুপ ভার্ব প্লাস কি পড়বা? প্লাস পড়বা হচ্ছে ফ্রেজাল এক্সপ্রেশন বা ফ্রেজাল ওয়ার্ডস। এগুলো যদি ভালো করে পড়তে পারো,
আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এগুলো পড়বা, পড়লে তোমরা কিছুটা শিখতে পারবা। আর ভার্বালস গুলো শিখবা, মানে ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, দেন জিরান্ড, এগুলোর ইউজ এন্ড এভরিথিং পড়ার চেষ্টা করবা, দেখবা যে সব ধীরে ধীরে ভালো লাগতেছে। আরেকটা জিনিস, ফ্রেজ এন্ড ক্লজ, খুব ইচ্ছা ছিল পড়ানোর, বাট আশা করি তোমাদের আপু তোমাদের পড়াই দিবে, বা যেই পড়াবে। সো ফ্রেজ এন্ড ক্লজ পড়বা, পড়ে নিবা, তোমরা ভালো পারবা ইনশাআল্লাহ। ওকে, ডান। হি প্রুভ দ্যাট হি ওয়াজ আ ড্যাশ ম্যান। সে প্রমাণ করেছিল যে হি ওয়াজ আ ড্যাশ ম্যান। তাহলে বুঝার চেষ্টা করি, এখানে সেলফ সাপোর্ট আছে, সেলফ সাপোর্ট আছে। তার মানে সে সে হচ্ছে কি, সে সে প্রুভ করেছিল সে হচ্ছে একজন সেলফ সাপোর্টেড ম্যান। কারণ কি, ওই যে বলেছি মাঝে মাঝে ভিত্রির মতো আচরণ করে অ্যাডজেক্টিভটা। এই ম্যান হচ্ছে আমাদের কি সিঙ্গুলার নাউন, সো এর আগে আমরা কি বসাতে পারি, সেলফ। আর এই যে আমাদের পাংচুয়েশন মার্কস পড়িয়েছি না, এই পাংচুয়েশন মার্কসের যে হাইফেনটা আছে এটা মাথায় রাখো, ঠিক আছে? সেলফ সাপোর্টেড ম্যান, সেলফ সাপোর্টেড ম্যান, এগুলোকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। কি বলা হয়? এগুলোকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড, ঠিক আছে? ওকে, ডান। তারপরে দেখি এই রুলসটা আমরা একটু বোঝার চেষ্টা করি, এই রুলসটা আমাদের কি কি শেখাচ্ছে, আমরা কি শিখতে পারি। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এখানে লেখা উচিত ছিল নাউনের পর শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে প্রিপোজিশন থাকলে। একটু টাইপিং মিস্টেক হয়েছে ভাইয়ার, আন্তরিকভাবে দুঃখিত তোমাদের সবার কাছে, সরি। এখানে এরকম হবে, সো নাউনের পর শূন্যস্থান এবং শূন্যস্থানের পর প্রিপোজিশন থাকলে উক্ত শূন্যস্থানে কি বসতে পারে, উক্ত শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে। সব জায়গায় একটু ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। ওকে, ডান। তাহলে দেখো, নাউনের পর শূন্যস্থান এবং শূন্যস্থানের পর প্রেপোজিশন থাকলে সাধারণত শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে খেয়াল করো, এই যে বললাম নাউন প্লাস প্রেপোজিশন, নাউন প্লাস প্রেপোজিশন, কিন্তু নাউন প্লাস প্রেপোজিশন কি এখানে বুঝাইছি? হুম। তার মানে হচ্ছে কি, আমরা একটু কেটে দিব, কেটে দিয়ে আমরা প্রিপোজিশনটা কেটে মাঝখানে কাকে আনবো, অ্যাডজেক্টিভ কে আনবো। কাকে আনবো? অ্যাডজেক্টিভ কে আনবো। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন, কি লিখবো আমরা? প্রিপোজিশন। তাহলে মজার ব্যাপার হচ্ছে, একটু আগে আমরা দেখলাম যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, এটা নাউন, নাউন ছিল। তাহলে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন আমরা একটু আগে দেখে আসলাম। এখন আমরা দেখব নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন। চলো, দা ওয়ার্ক ড্যাশ বাই হিম ওয়াজ এক্সিলেন্ট, বুঝার চেষ্টা করতে হবে। এই ওয়াজ হচ্ছে এখানে কি, মূল ভার্বের মতো আচরণ করছে, একটু আগে বলেছিলাম। তাহলে দেখো, ওয়াজের পর এক্সিলেন্টটা অবশ্যই কি হবে, এক্সিলেন্ট অবশ্যই হবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যোগ করলে জানি কি হয়, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যোগ করলে অ্যাডভার্ব হয়। তাহলে সব কিন্তু তোমাদের মনে আছে, তোমরা আলহামদুলিল্লাহ সব পারো। তাহলে এটা অ্যাডভার্ব হবে এক্সিলেন্টলি, কিন্তু আমাদের কনসার্ন হচ্ছে এইটা, দা ওয়ার্ক ড্যাশ বাই হিম। আমি আবারও বলছি, মাঝে মাঝে আমাদের ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে সেটা অ্যাডজেক্টিভের মতো থাকে, বা অ্যাডজেক্টিভটা এটার মতো আচরণ করে। সো দা ওয়ার্ক ডান বাই হিম, the work done by him, এখানে আলটিমেটলি দা ওয়ার্ক টাই হচ্ছে আমার কি, সাবজেক্টের মূল অংশ, বাকিটা হচ্ছে কমপ্লিমেন্ট। সো দ্য ওয়ার্ক ডান বাই হিম ওয়াজ এক্সিলেন্ট, মানে দ্য ওয়ার্ক অ্যাকচুয়ালি ওয়াজ এক্সিলেন্ট। এখানে কাজের কথাটা বলতেছে, জাস্ট এখানে অ্যাড করে দিয়েছি কি, ডান বাই হিম। এটাও একটা ফ্রেজাল এক্সপ্রেশন, আমি বাড়াবো না, তোমরা ইনশাল্লাহ তোমরা জানতে পারবে এটাই। ফ্রেজাল বা ফ্রেজ গুলো বা ক্লজ গুলো ইনশাল্লাহ তখন শিখে যাবা। এখন আর পেঁচাবো না, পেঁচাইলে আমরা মেইন পড়া থেকে দূরে সরে যাব। তাহলে দ্য ওয়ার্ক ডান বাই হিম ওয়াজ এক্সিলেন্ট, তাই না? দ্য ওয়ার্ক ওয়াজ এক্সিলেন্ট আমরা কিন্তু বলতে পারি এটার পরিবর্তে, অর্থাৎ ডান বাই হিমটা এখানে একটা কি হিসেবে ইউজ হয়েছে, এটা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। দ্য লেসন ড্যাশ ফর এক্সাম শুড বি রিভাইজড ফ্রিকোয়েন্টলি। তাহলে দ্য লেসন ড্যাশ ফর এক্সাম, তাহলে এই যে লেসন হচ্ছে আমার নাউন, এখানে যেমন ওয়ার্ক ছিল নাউন, এইটা হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ, আর এই বাই হচ্ছে আমাদের প্রেপোজিশন। তাহলে দেখো তো, ভাইয়া যে কথাটা এখানে লিখেছিলাম, নাউন অ্যাডজেক্টিভ প্রিপোজিশন হয়ে গেছে। এই লেসন হচ্ছে নাউন, এই ইম্পর্টেন্স হচ্ছে আমার নাউন, তাহলে এটা লিখতে হবে অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, আর এই ফর হচ্ছে আমার প্রিপোজিশন। সো হয়ে গেল যে নাউন প্লাস সরি, হ্যাঁ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন। তাহলে দ্য লেসন ইম্পর্টেন্ট ফর এক্সাম শুড বি রিভাইজড ফ্রিকোয়েন্টলি, এই কথাটা তোমরা মনে রাখবা। তাহলে খেয়াল করো, এই যে শুড, তারপর হচ্ছে বি, আমি তোমাদেরকে সবসময় বলেছিলাম যে বি এর পরে যদি কোনো প্রকার ভার্ব থাকে, তাহলে তোমরা সবসময় ওই ভার্বটাকে ভার্বের কি ফর্মে বসাবা, সবসময় ভার্বটাকে বসানোর চেষ্টা করবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে। আরো দুটা ঘটনা আছে, সেটা হচ্ছে বিং আর হচ্ছে হ্যাভিং। সাধারণত এই বিং আর হ্যাভিং এর পরেও কিন্তু ভার্বের যেটা বসে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এই জিনিসগুলো তোমরা সহজে ভুলবে না আশা করি ইনশাআল্লাহ, ঠিক আছে? ডান, ওকে।
তারপর দেখি একটা রুলস। এই রুলসটা একটু মজার, এই রুলসটা একটু মজার। দেখো আমরা বুঝতে পারবো এই রুলসটা হচ্ছে মজার। ঠিক আছে, ওকে ডান, ঠিক আছে ডান, চলো চলো, ওকে। হ্যাঁ, একই রকম মনে হচ্ছে, জাস্ট হচ্ছে আমরা ফ্লিপ করেছি, এই সবগুলোই ফ্লিপ করা। দেখো আমরা যতগুলো জিনিস শিখছি, এক একটা সেন্টেন্স আমি একটু পরে যখন প্র্যাকটিসে যাব ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, একটু তাড়াহুড়া করছি তার জন্য সরি, তাড়াহুড়া না করলে তো শেষ করতে পারবো না। সো একটু তাড়াহুড়া করতেই হবে, আমি এক্সট্রিমলি সরি যদি কারো কাছে মনে হয় একটু দ্রুত হচ্ছে। আমি রিকোয়েস্ট করবো যদি ভালো লাগে ক্লাস, ভালো লাগলে তোমরা হচ্ছে অবশ্যই আরেকবার রেকর্ডেরটা দেখে নিও কাইন্ডলি। ঠিক আছে, সো আমি যেটা পড়াচ্ছি, যেটা আমার টার্গেটটা হচ্ছে কি, আমার টার্গেটটা হচ্ছে তুমি তো ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং লিখবা, তোমার তো ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গিয়ে তোমার কিছু মানে মূল কিছু বিষয়বস্তু জানতে হবে। সেই মূল বিষয়বস্তু যেন জানতে পারো, সেই জন্য এইসব আয়োজন। ঠিক আছে, যে একটা অ্যাডজেক্টিভ কিভাবে বসে, একটা নাউনের পজিশন কই, একটা অ্যাডভার্বের পজিশন কই, ভার্বটা কেন হয় এইভাবে। সো এইটাই হচ্ছে আমাদের ঘটনা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো কিছু কিছু ভার্ব যেমন লুক, সিম, গ্রো, taste, remain, sound, appear, turn, become, keep, get. তাহলে দেখো কিছু কিছু ভার্ব যেমন লুক, সিন, গ্রো, টেস্ট, রিমেইন, সাউন্ড, অ্যাপিয়ার, টার্ন, বিকাম, কিপ, গেট, এদের পরে শূন্যস্থান থাকলে ওই উক্ত শূন্যস্থানের পর অ্যাডজেক্টিভ বসতে পারে। তার মানে একটু বোঝার চেষ্টা করো, একটু দেখো বুঝো কিনা। এই যে উদাহরণটা দেখো, ইভেন দ্য ওশনস, ইভেন দ্য ওশনস, এই যে ওশনস হচ্ছে আমার এখানে সাবজেক্ট, আর গেটিং, আমি একটু আগে বলেছিলাম যে গেট, কিপ, লুক এরা বিভিন্ন ফর্মে হতে পারে। গেট মানে যে শুধুমাত্র গেট এভাবেই থাকবে না, গেটস হতে পারে, গেটিং হতে পারে, আবার গেটও হতে পারে, অথবা গথ হতে পারে। যেই ফর্মেই থাকুক না কেন এদের পরে সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে যদি শূন্যস্থান থাকে। তাহলে ইভেন দ্য ওশনস আর গেটিং, এখানে পলিউশন আছে, সো তুমি আমি সব ভালো মতোই জানি এইরকম TION, SION, ION এগুলো থাকলে নাউন হয়। সো তুমি জানো পলিউশন হচ্ছে একটা নাউন। সো ইভেন দ্য ওশনস আর গেটিং পলিউটেড, কি হবে, ওশনস আর গেটিং পলিউটেড। খুব সুন্দর মতো বুঝলাম। এবং যে কথাটা বারবার বলে আসছিলাম যে ভার্বের যে পাস্ট পার্টিসিপলটা আছে, ভার্বের পাস্ট পার্টিসিপলটা মূলত অ্যাডজেক্টিভের মতো আচরণ করতে পারে, দ্যাট ইজ ইট, বা অ্যাডজেক্টিভটাই পাস্ট পার্টিসিপলের মতো হয়ে থাকে। সো গেটিং পলিউটেড, এটা মানে এই না যে পলিউটেডটা ভার্ব, আবারও বলে দিচ্ছি পলিউটেডটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কি, অ্যাডজেক্টিভ। এটা কিন্তু V3 না, এটা কিন্তু V3 না, জাস্ট বোঝানোর ক্ষেত্রে এখানে লিখছি যে V3 এর মতো আচরণ করে তাই। ঠিক আছে, ওকে। তারপর দেখো দ্য বেবি লুকস, এটা তো বুঝতেই পারছো, এই যে লুকস আছে এটার পরে আমরা কি ইউজ করি, আমরা ইউজ করি হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য বেবি লুকস বিউটিফুল, দ্য বেবি লুকস প্রিটি, দ্য বেবি লুকস নাইস। যেই অ্যাডজেক্টিভ ইউজ করো না কেন, তোমাদের যদি উইদাউট ক্লুসে আসে ফার্স্ট পেপারে, তোমরা এগুলো আশা করতেছি এই ধরনের সিচুয়েশন গুলো কি করতে পারবা, ওই সিনটেন্স গুলো পড়ে পড়ে ওগুলোর ইন অ্যাকর্ডেন্স টু তুমি কি করতে পারবা, লিখতে পারবা। ঠিক আছে, ওগুলো তোমরা কি করতে পারবা, ইনফোর্স করতে পারবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস দেখো, এটা আমি তোমাদেরকে পড়িয়েছি, বলেছি বারবার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা ডিগ্রি অফ কম্পারিজন শিখেছিলাম তাই না? এই ডিগ্রি অফ কম্পারিজন কি, ডিগ্রি অফ কম্পারিজন তার মানে আমরা মূলত এই অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম পাই মাঝে মাঝে সেন্টেন্সে। অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম কি কি বাবা? অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম হচ্ছে, একটাকে আমরা বলি পজিটিভ ফর্ম, আরেকটাকে বলি কম্পারেটিভ ফর্ম, আরেকটাকে বলি সুপারলেটিভ ফর্ম। তাহলে এই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, যেমন ধরো আমি বললাম রিচ, আমি বললাম হচ্ছে রিচার, আমি বললাম হচ্ছে রিচেস্ট। তোমরা এই ফর্মগুলো সম্পর্কে অবগত। তাহলে দেখো এই যে কম্পারেটিভ ফর্মটা আছে, এই কম্পারেটিভ ফর্মটার আগে আমরা এরকম দেন বসাই বাবা। একটা জিনিস মাথায় রাখবে, এই দেন মানে হচ্ছে তখন, আর এটা মানে হচ্ছে অ্যাডভার্ব। আর এই দেন হচ্ছে তুলনা অর্থে ব্যবহৃত হয়, কি অর্থে, তুলনা অর্থে। তাহলে এই দেনের পূর্বে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসে। তাহলে দেখো টাউন এরিয়াস আর, টাউন মানে হচ্ছে কি আমাদের শহরে যে এলাকাগুলো, সো টাউন এরিয়াস আর ড্যাশ। তাহলে এই আর এর পরে আমরা যেটা ইউজ করব সেটা কম্পারেটিভ ফর্ম ইউজ করব, অবশ্যই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। সো নয়েজ, নয়েজিয়ার, নয়েজিয়ার। টাউন এরিয়াস আর নয়েজিয়ার দেন রিমোট এরিয়াস। রিমোট মানে আমাদের যে অতীব সুন্দর গ্রাম্য যে এলাকাগুলো আছে, যেখানে এখনো এই ধরনের পলিউশন যাইতে পারেনি, এখনো এই ধরনের চাকচিক্য যায়নি, বাট
প্রকৃতি দারুণ ভাবে খুব সুন্দর ভাবে সেখানে কি সজ্জিত আছে। সো টাউন এরিয়াস আর নয়েজিয়ার দেন রিমোট এরিয়াস। তাহলে এই নয়েজিয়ার কেন ইউজ করলাম, এই দেনের আগে আমরা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ইউজ করব। এই জিনিসগুলো তোমাদের অ্যাডমিশন টেস্টেও আসবে, জাস্ট মাথা ঠান্ডা রাখবা, দেখবা ধুমায় অ্যান্সার দিতে পারতেছো ইনশাল্লাহ। ঠিক আছে, লেবার ইন ডেভেলপিং কান্ট্রিজ, এই যে দেখো পুরোটা হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। লেবার ইন ডেভেলপিং কান্ট্রিজ ইজ, মূলত আমাদের ব্যাপারটা হচ্ছে লেবার। এই ইন মানে প্রিপোজিশনের পরে যে অংশটা থাকে এটা আমরা কমপ্লিমেন্ট বলছি, এবং এই কমপ্লিমেন্টের উপর কখনোই এই ভার্ব নির্ভর করে না, জাস্ট এই যে সাবজেক্ট লাইনটা আছে এই সাবজেক্ট ওয়ার্ডটার উপর ভার্বটা নির্ভর করে। সো লেবার ইন ডেভেলপিং কান্ট্রিজ ইজ, এই কান্ট্রিজ দেখে যদি মনে করো আর বসবে তাহলে কিন্তু ভুল। তাহলে এই নিয়মটা মনে থাকবে তো? আমি জানি অনেকেই নিয়মটা জানো, বাট তারপরেও একটু মনে করে দিলাম যে এই যে লেবার ইন ডেভেলপিং কান্ট্রিজ, আমি একটু বড় বড় করে লিখি, দেখো লেবার ইন ডেভেলপিং কান্ট্রিজ, ডেভেলপিং কান্ট্রিজ। এখন অনেকে এই কান্ট্রিজ দেখে এখানে আর লিখতে চায়, কিন্তু এখানে আর হবে না বাবা, এখানে কি হবে, ইজ হবে, কারণ এটা হচ্ছে কমপ্লিমেন্ট, মানে সেন্টেন্সের সাবজেক্টের সাথেই আছে, কিন্তু আমরা এইটাকে ধরে কি করব, এইটাকে ধরে হচ্ছে আমরা ভার্বটা লিখবো। সো লেবার ইন ডেভেলপিং কান্ট্রিজ ইজ, বুঝতে পারছো, দেন আছে, চিপ আছে, কি বসবে, চিপার, চিপার দেন ইন দ্য অ্যাডভান্সড ওয়ান্স। তাহলে অ্যান্সারটা কি থাকবে, চিপার। তাহলে আমরা দেখছি যে কিভাবে অ্যাডজেক্টিভ গুলো বসছে, রাইট? সো এইভাবে করে আমরা অ্যাডজেক্টিভ গুলোকে বসাতে পারি। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ রুল যেটা আমি তোমাদেরকে বলে থাকি, যেমন যখন আমরা বলি যে হি ইজ হ্যান্ডসাম, হি ইজ হ্যান্ডসাম, ধরো ছেলেরা তোমরা তো অনেক হ্যান্ডসাম হও, রাইট? সো এই যে হি ইজ হ্যান্ডসাম, হ্যান্ডসাম ইজ হোয়াট, হ্যান্ডসাম ডাজ। সো তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, আজকেও শিখলাম। এবং ওই যে একটা লাইন আছে, হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ, আই উইশ আমি তোমাদের শেখাতে পারতাম, বাট আমি ব্যর্থ, আমি শেখাতে পারিনি। তোমাদের এটিকেট এন্ড ম্যানার্স যেটা আছে একটা লেসন পড়াইছিলাম আই গেস, ঠিক আছে? সো ওই বইটা আরেকবার পড়ে দেখো নাকি কি লেখা আছে। ওকে, সো হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ। সো হি ইজ হ্যান্ডসাম, এই হ্যান্ডসাম হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সো এই লাইনটাকে যদি আমি একটু বাড়িয়ে লিখি, মানে একটু আরেকটা শব্দ অ্যাড করি, আমি ভেরি ব্যবহার করতে পারি, বা আমি রিয়েলি ইউজ করতে পারি, রিয়েলি। সো হি ইজ রিয়েলি হ্যান্ডসাম বা হি ইজ ভেরি হ্যান্ডসাম, যাই লিখি না কেন, এই যে পার্টিকুলারলি ভেরি বা রিয়েলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, আর এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এই যে অ্যাডভার্ব, এই যে অ্যাডজেক্টিভ, তার মানে বুঝতেই পারছো তোমরা খুব ইজিলি যে এখানে আলটিমেটলি কি হবে, এই যে অ্যাডভার্বের পর শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে এই যে অ্যাডভার্বের পর শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে কি বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে। সাউন্ড পলিউশন ইজ ভেরি ড্যাশ টু পিপল, সাউন্ড পলিউশন ইজ ভেরি ড্যাশ টু পিপল। তাহলে দেখো এই ভেরি হচ্ছে এখানে অ্যাডভার্ব, আমরা অ্যাডভার্বের পর কি বসাতে পারি, আমরা বসাতে পারি হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে একটা ক্লু দেওয়া আছে হার্ম, তার মানে হার্ম থেকে আমরা যখন লিখবো হার্মফুল, এই হার্মফুলটাই হচ্ছে বাবা একটা অ্যাডজেক্টিভ। খুবই ইজি, জাস্ট বুঝে বুঝে আমাকে ট্রাই করে যেতে হবে, ট্রাই করলে তুমিই পারবা। রিকারেন্স অফ আর্থকোয়েকস ইজ কোয়াইট ড্যাশ, তার মানে কি, রিকারেন্স অফ আর্থকোয়েকস মানে কি জানো, মানে বারবার যে এই যে আমরা বর্তমানেও দেখছি যে প্রায় সময় যে সিরিজ আকারে কিছু আর্থকোয়েক হয়, সো এই যে আমাদের ভূমিকম্প হচ্ছে, সো এই রিকারেন্স অফ আর্থকোয়েক ইজ কোয়াইট ড্যাশ। তার মানে কোয়াইট হচ্ছে একটা কি বলতো, এই কোয়াইট হচ্ছে একটা অ্যাডভার্ব। আমি কিন্তু এই দুইটা সম্পর্কে তোমাদের বলেছিলাম, একটা ওয়ার্ড হচ্ছে কিউ ইউ আই ই টি, আর একটা ওয়ার্ড হচ্ছে কিউ ইউ আই টি ই। এইটা হচ্ছে শান্ত, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা মানে হচ্ছে কি শান্ত। আর এই কোয়াইট মানে হচ্ছে একটু বেশি পরিমাণে কিছু, কোয়াইট মানে বেশি কিছু, বেশি পরিমাণে কিছুটা, কিছুটা বেশি পরিমাণে বোঝানোর জন্য এটা বসে। এই কোয়াইটটা হচ্ছে অ্যাডভার্ব। সো এই অ্যাডভার্বের উপর আমরা কি বসাবো, আমরা বসাবো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভও কিন্তু এই আইএনজি ফর্মেটে হতে পারে। সো এটা ভাবার কোনো কারণ নেই যে অ্যাডজেক্টিভ আইএনজি ফর্মে হয় না। সো আমরা যেমন ভার্বের ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্মে অ্যাডজেক্টিভকে দেখেছি, ঠিক তেমনি ভি1 প্লাস আইএনজি এই ফর্মে আমরা কি দেখতে পাই, দেখতে পাই। কিন্তু এটা একটা ভুল ধারণা আমাদের, অ্যালার্মিং শব্দটা ইংরেজি ভোকাবুলারিতে অনেক আগে থেকেই ছিল। সো সবকিছুকে গ্রামার দিয়ে আবার মাপতে যাবা না, একটা জিনিস আজকে ক্লিয়ার করে যায়, সবকিছুকে গ্রামার দিয়ে মাপতে যাবে না, সবকিছুকে গ্রামার দিয়ে মাপতে যাবে না। এই অ্যালার্মিং শব্দটা হচ্ছে কি জানো, কোয়াইট অ্যালার্মিং মানে হচ্ছে কি একটা বিভীষিকাময় পরিস্থিতি হওয়ার কিছু একটা সম্মুখে আমরা আছি, হ্যাঁ, বা পরিস্থিতিতে আমরা আছি, এরকম কিছু বোঝানোর জন্য, মানে আমাদের জন্য খুবই উদ্বেগজনক, উদ্বেগকর একটা ব্যাপার। সো এই অ্যালার্মিং ওয়ার্ডটা অনেক আগে থেকে ইংলিশ ডিকশনারিতে আছে। সো এটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরি এবং অ্যাডভার্বের পর আমরা এটাকে বসাই দিচ্ছি। সো এটার সাথে অ্যালার্ম প্লাস আইএনজি ভাবার কোনোই
কারণ নেই, ঠিক আছে? সো কিছু জিনিস আমরা আগে বুঝবো, তারপর হচ্ছে সেটাকে গ্রামারে কি করব। তাহলে আমরা অ্যাডজেক্টিভ বুঝছি কিনা একটু বলি, যারা যারা বুঝি নাই তারা বলো, অবশ্যই আমি অ্যান্সার দিব, কারণ অ্যান্সার দেওয়ার জন্য আমি এখানে আসছি। সো আমাকে একটু বলো যে অ্যাডজেক্টিভের ব্যবহারগুলো আমরা বুঝতে পারছি কিনা, আমরা বুঝতে পারছি কিনা। আলহামদুলিল্লাহ, আমাকে বলো। যারা আগের ক্লাসগুলো করোনি তারা কাইন্ডলি ক্লাসগুলো করে নিবা, বিকজ তুমি যদি আগের ক্লাসগুলো না করো তাহলে সেই ক্ষেত্রে তোমরা একটু পিছিয়ে যাবা। সো আমাকে বলো একটু, আমাকে বলো। ওকে, ওকে, ওকে। Noisier, noiser না, very good. Okay, very good. Yes. Okay, done. Okay, done. চলো, আচ্ছা, ওকে। হ্যাঁ, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিকারেন্স মানে বারবার ঘটা, আমি একটু আগে বললাম যে আমাদের যে বারবার ঘন ঘন কিছু একটা ঘটে যাচ্ছে সেটাই হচ্ছে রিকারেন্স, ঠিক আছে? ওকে, ডান। চলো, চলো আমরা পরবর্তীতে আসি, পরবর্তীতে দেখি, আমরা একটু দেখি পরবর্তীতে কি আমরা শিখতে পারি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের যে অ্যাডভার্বের ইউজ গুলো আছে, রুল 12 আরেকবার। ওকে, থ্যাংক ইউ, এই যে ভেরি গুড। চলো, চলো ক্লাসে মনোযোগ দিই প্লিজ। আমি একটু থামি, একটু মেট্রো রেলের মতো এগিয়ে যাচ্ছি। আমি একটু থামি, আমার ক্লাসের টাইম নিয়ে কোনো টেনশন নাই, বিকজ আই এম নট আ গাই উইল টেক 55 মিনিটস ক্লাস, 50 মিনিটস ক্লাস। সো হ্যাঁ, 50 মিনিটস ক্লাস অনেক অনেক উপকারী হয়, আই নো দ্যাট, বাট যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়াতে গেলে একটু সময় নিয়ে পড়াতে হয়, কিছু করার নেই। তাহলে এখন একটু বুঝি, একটু বুঝি, আমরা একটু বুঝি যে 12 নম্বর রুলস নিয়ে বলতেছে। 12 নম্বর রুলসটা আমি আবারও বলি, 12 নম্বর রুলস হচ্ছে কিছু ভার্ব আছে, কিছু ভার্ব আছে। আমাদের তো অনেক ভার্ব, ভার্ব মানে হচ্ছে অ্যাকশন, মানে কাজ। তাহলে কিছু ভার্ব আছে, এই ভার্বগুলোর পরে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে উক্ত শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে। উক্ত শূন্যস্থানের পর না, মানে উক্ত শূন্যস্থানের উপর, উপর হবে, পর না, বুঝছি, এই জন্য হয়তো একটু প্রবলেম হয়েছে। তাহলে আমি বলেছি যে কিছু ভার্ব আছে, এই যে ভার্ব লিখলাম, কিছু ভার্ব আছে, তারপরে যদি এরকম শূন্যস্থান থাকে তাহলে এখানে কি বসতে পারে, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ বসতে পারে। এই কথাটাই ওরা লিখেছে, মানে আমিও লিখেছি, ওরা লিখেছে বলতে, যাই হোক। তো এই যে ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, আমরা প্রথমে যেটা দেখলাম যে ইভেন দ্য ওশানস আর গেটিং। আমি তোমাদেরকে বলেছি এইখানে আলটিমেটলি দ্য ওশানস আর গেটিং, একটু বুঝো, দ্য ওশানস আর গেটিং। ভাইয়া আমরা তো কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানি, এবং কন্টিনিউয়াস টেন্সে কি হয়, বি ভার্ব গুলোর পরে ভার্ব 1 প্লাস আইএনজি হয়। সো এটা হচ্ছে একটা বি ভার্ব, এবং এগুলোর পরে আমরা ভার্ব 1 প্লাস আইএনজি বসাই। তাহলে দ্য ওশানস আর গেটিং ড্যাশ, দ্য ওশানস আর গেটিং ড্যাশ। তার মানে এই যে গেটিং, গেটিংটা কোথা থেকে আসছে, এই যে দেখো গেট। তাহলে আমি বলেছিলাম যে গেট হিসেবে থাকতে পারে, গট হিসেবে থাকতে পারে, গেটিং হিসেবে থাকতে পারে, গেটস হিসেবে থাকতে পারে। যেই রূপেই থাকুক না কেন, যেই রূপেই থাকুক না কেন, এটার পরে কি বসবে, এটার পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে। সো পলিউটেড মূলত একটা দূষিত অবস্থা। পলিউশন মানে কি জানো, পলিউশন মানে হচ্ছে দূষণ, আর পলিউটেড মানে হচ্ছে দূষিত। তার মানে এখন বাংলাটা বুঝো, বাংলাটা বুঝলে দেখবা সব ক্লিয়ার। ইভেন দ্য ওশানস আর গেটিং পলিউটেড, তার মানে এমনকি এই যে মহাসাগরগুলো আছে বা সাগরগুলো আছে, এগুলো কি হচ্ছে, দূষিত হচ্ছে, পলিউটেড। এবং এই পলিউটেডটাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সেম ভাবে দ্য বেবি লুকস বিউটি, বিউটি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো তো তোমরা জানো, আমি এগুলো তোমাদেরকে পড়াইছি কিন্তু। সো বিউটি হচ্ছে কি, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, রাইট? সো এই যে বিউটি, এই বিউটি হচ্ছে নাউন, এটার অ্যাডজেক্টিভ ফর্মটা কি, এটা অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে বিউটিফুল, যেটা লিখাই আছে নিচে। সো বুঝতেই পারছো যে এই যে লুকস, আমরা বলছি লুক, সিম, গ্রু, টেস্ট, রিমেইন, সাউন্ড, অ্যাপিয়ার। ভাইয়া মুখস্থ রাখবো, সবসময় মুখস্থ লাগবে না। আমি যদি এই যে কয়েকবার দেখতেছি না, আমি যদি সঠিকভাবে শিখতে চাই, মন থেকে শিখতে চাই, তাহলে এটা আমার গেঁথে যাবে, কয়েকটা শব্দ এমনি গেঁথে যাবে, মুখস্থ করতে হবে না। আমি বুঝবো যে ঠিক আছে, হ্যাঁ, ওকে, ওকে, হ্যাঁ, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, ঠিক আছে, ওকে। যেমন আমি আমি বলি হি উইল রিমেইন আইডল, হি উইল রিমেইন আইডল। এই যে দেখো রিমেইনের পর আমরা কি ইউজ করেছি, আইডল। আইডল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সেম ভাবে দ্য বেবি লুকস বিউটিফুল, দ্য বেবি লুকস নাইস, দ্য বেবি লুকস প্রিটি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। আচ্ছা, চলো আমরা ক্লাসে মনোযোগ দিব। তোমাদের কাছে একটা বিনীত অনুরোধ, ক্লাসে মনোযোগ দাও, তোমার লাইফের এই গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করো না। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকো, আমি তোমাদের কাছে আবারও সরি।
আমার কোনো কথায় যদি আমি মানে তোমাদেরকে কোনো উল্টাপাল্টা বলে থাকি বা মনে হয় তোমাদের কাছে যে ভাইয়া কিছু বলেছে যেটা ভাইয়া বলতে পারে না, তার জন্য সরি। বাট একটা রিকোয়েস্ট করবো, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আমার মনে হয় ক্লাসে যতটুকু দিচ্ছি এটুকু যদি তোমরা শিখতে পারো, তোমাদের কিছুটা হলেও তোমরা মানে গিয়ারটা মানে কি করতে পারবা, সচল করতে পারবা ইনশাল্লাহ। সো একটু মনোযোগ দাও ক্লাসে, ক্লাসে একটু মনোযোগ দাও, তোমাদের কাছে একটা বিনীত অনুরোধ, ক্লাসে মনোযোগ দাও। সবকিছু ভুলে যাই, ক্লাসে মনোযোগ দিই, ঠিক আছে? যারা যেই কয়জন আছে আমরা সবাই ক্লাসে মনোযোগ দিই, আমরা ক্লাসটাকে বোঝার চেষ্টা করি, তারপরে যাওয়া হবে ইনশাল্লাহ। ওকে, ডান, ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, ডান 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 ডান। ওকে ওকে, চলো 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 চলো, ভেরি গুড। ওকে, অক্সিলারি ভার্বের পরে কিভাবে ভি3 আসতো তা নিয়ে কনফিউশন ছিল, এখন কিন্তু ক্লোজ করবে ইনশাআল্লাহ। রাইট, ওকে, ডান। চলো চলো এখন দেখি যে অ্যাডভার্ব কিভাবে বসে, অ্যাডভার্বটা কিভাবে বসে। আচ্ছা, এক্সট্রিমলি সরি, আমার একটা মানে অ্যালার্ম বেজে গেছিল, খুবই দুঃখিত। চলো আমরা একটু শুরু করি। তাহলে আমরা খেয়াল করি যে বাক্যের সাহায্যকারী ভার্ব ও মূল ভার্বের মাঝখানে শূন্যস্থান থাকলে সেখানে অ্যাডভার্ব হতে পারে। আমি যখন প্রথম দিন থেকে ক্লাস নিছি, সেই ইবিআই ক্লাসটা আমি যদি মনে করি, আমার খুব মনে পড়ে, সময় খুব দ্রুত চলে যায়, রাইট? তোমাদের সাথে সময় খুব দ্রুত চলে যাচ্ছে, চলে যাবে। সো ইবিআই তে ক্লাস নিয়েছিলাম, তোমাদের সাথে আসলাম, তোমাদেরকে এগুলো আমি বারবার বলছি। কিভাবে বলছি? এইভাবে বলছি ভাইয়া। তখন হয়তো অনেকে বুঝছো, অনেকে বুঝো নাই, আবার এখনো অনেকে বুঝবে, অনেকে বুঝবে না। তবে আমি চাই সবাই যেন বুঝি। বাক্যের সাহায্যকারী ভার্ব মানে হচ্ছে কি? সাহায্যকারী ভার্ব মানে হচ্ছে কি আমাদের অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, তারপরে কি? মূল ভার্ব। তার মানে এখানে লিখলাম মেইন ভার্ব, আমরা মূল ভার্বকে মেইন ভার্ব বললাম। এই যে মাঝখানের অংশটা আছে, খালি তোমরা ম্যাথমেটিক্স করো না? সো এই মাঝখানের অংশটাই কি বসবে? এই মাঝখানের অংশটাই বসবে হচ্ছে অ্যাডভার্ব। কি বসবে? অ্যাডভার্ব। সো চলো দেখি, এটাই আমরা লিখেছি, তোমরা স্ক্রিনে পড়তে পারছো। ফিনান্সিয়াল সাপোর্টস আর নট, এই যে আর আছে, নট কে ভুলে যাও, নট থাকতেই পারে, আর নট হতে পারে, আর অলওয়েজ হতে পারে, ওইটা আমাদের দেখার বিষয় না, ওটা পরে দেখবো। সো এই যে আরটা আছে, আরটা হচ্ছে আমাদের কি? অক্সিলারি ভার্ব। তাহলে আমরা এ ভি লিখলাম, অক্সিলারি ভার্ব। আবার ওই যে এভি নোট ভাইবো না, তোমাদের বায়োলজিতে যা আছে এভি নোট, অ্যাসে নোট, সেটা না কিন্তু। তাহলে আর নট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন এই যে পার্টিকুলার অংশটা, ধরো এটা ইকুয়াল লেখা নাই, ইকুয়াল এখানে লেখা নাই, ধরো ধরে নাও, তাহলে ফিনান্সিয়াল সাপোর্টস আর নট ড্যাশ প্রোভাইডেড। তাহলে আমাকে বুঝতে হবে যে আর আছে অক্সিলারি ভার্ব, প্রোভাইডেড মানে ভি3, এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এই দুইটার মাঝখানে কি বসতে পারে? এই দুইটার মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে। যেহেতু এখানে ইকুয়াল দেওয়া আছে, তুমি ইজিলি বলতে পারতেছো ইকুয়াল প্লাস এলওয়াই ইকুয়ালি। কিন্তু তুমি চাইলে এখানে অন্য কোনো কিছু ইউজ করতে পারো, তুমি চাইলে এরকম একাধিক সেন্টেন্স লিখতে পারো, হাজার হাজার সেন্টেন্স লিখতে পারো। জাস্ট মাথায় রাখবে যে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে কে বসে? অ্যাডভার্ব বসে। সেম ভাবে শি উইল ড্যাশ লুক আফটার হিম। তাহলে এই যে উইল, এটা হচ্ছে আমার একটা অক্সিলারি ভার্ব, আর লুক হচ্ছে আমার একটা মেইন ভার্ব। সো অক্সিলারি ভার্ব আর হচ্ছে মেইন ভার্ব, এই দুইটার মাঝখানে কে বসে? অ্যাডভার্ব। তাহলে শিওর হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে অ্যালয় যোগ করে দিলেই আমরা পেয়ে যাই অ্যাডভার্ব। সো শিওরলি, শি উইল শিওরলি লুক আফটার হিম, সে অবশ্যই তার খেয়াল রাখবে। লুক আফটার, দেখো এই জিনিসটা মাথায় রাখবা, লুক আফটার কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারো দেখভাল করা, দেখাশোনা করা, লুক আফটার, ঠিক আছে? যেমন আমরা বলি অ্যাওয়্যার অফ, সচেতন থাকা, অ্যাওয়্যার অফ, তাই না? অ্যাওয়্যার এর নাউন ফর্মটা জানি কি? অ্যাওয়্যার এর নাউন ফর্মটা হচ্ছে ভাইয়া অ্যাওয়ারনেস। কি হবে? অ্যাওয়ারনেস, ঠিক আছে? ওকে, তারপরে দেখো এই রুলসটা আমরা একটু দেখি, যে বাক্যের শেষে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডভার্ব বসতে পারে। ওকে, আমরা আবার একটু বোঝার চেষ্টা করি, যে আমরা বলছি বাক্যের শেষে শূন্যস্থান থাকলে, আমি আবারও বলি, বাক্যের শেষে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডভার্ব বসতে পারে। আমি তোমাদেরকে দুইটা ঘটনা বলেছিলাম। এই অ্যাডভার্ব সম্পর্কে যখন আমি তোমাদেরকে বলি, অ্যাডভার্ব হচ্ছে এমন একটা পার্টস স্পিচ, এই পার্টস স্পিচটা যদি একটা সেন্টেন্সে তুমি নাও বসাও, তাতেও একটা সেন্টেন্সের তেমন কোনো ক্ষতি হবে না। তার উদাহরণ দেই। আমি যদি বলি যে হি ক্যান রান, ধরো আমরা একটা উদাহরণ দিলাম, হি ক্যান রান, আমি বললাম যে সে দৌড়াতে পারে, হি ক্যান রান। তাহলে এখন আমি যদি বলি যে হি ক্যান রান ফাস্ট, মানে রানের পরে আমি একটা ফাস্ট ইউজ করলাম, তার মানে কি? এখন আমাকে বুঝতে হবে যে না, ঠিক আছে, এটা আমার কি একটা মুড বোঝাচ্ছে, তার মানে সে দ্রুত দৌড়াতে পারে, হি ক্যান রান ফাস্ট। তাহলে এই ফাস্টটা কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। কি করেছে? এই যে আমার
রান যে ভার্ভটা আছে এই ভার্ভটাকে পোস্ট মডিফাই করেছে অ্যাডভার্ব। তোমাদের কিন্তু মডিফায়ার্স আছে এবং মডিফায়ার্সে কিন্তু এগুলো তোমাদের লাগবে। সো যখনই মডিফায়ার্স প্র্যাকটিস করবা, একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবা বাসায়, তখন তোমরা ধরে ধরে পড়বা ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে হি ক্যান রান ফাস্ট। তাহলে দেখো, আমি যদি ফাস্ট নাও বলতাম আমার সেন্টেন্স কিন্তু হয়ে যেত। সো এই অ্যাডভার্ব গুলো সাধারণত বাক্যের এরকম শেষে বসতে পারে, আবার বাক্যের শুরুতেও বসতে পারে। তাহলে দেখি, এভরি পার্সন লার্নস মাদার টাং। আমরা কিন্তু জানি যে আমরা যে মাতৃভাষাটা শিখি, এই মাতৃভাষা কিন্তু আমাদেরকে কেউ শিখিয়ে দেয়নি, এটা কিন্তু আমরা শিখে ফেলেছি আপনা আপনাতেই। তাহলে এভরি পার্সন লার্নস মাদার টাং ড্যাশ, এখানে ন্যাচারাল আছে, তুমি বুঝতেই পারছো যে এল থাকার কারণে এটা অ্যাডজেক্টিভ হবে, এবং এর সাথে হ্যালওয়াই যোগ করে দিলে ন্যাচারালি, তার মানে কি এভরি পার্সন লার্নস মাদার টাং ন্যাচারালি, এটাই হচ্ছে অ্যাডভার্ব। হি চুজেস টু ওয়ার্ক, তাহলে সে চুজেস টু ওয়ার্ক, সে কোনো একটা কাজ কিভাবে করতে যাচ্ছে, এই যে কি ম্যানারে করতে যাচ্ছে, এই ম্যানারটা প্রকাশ করার জন্য আমরা কি করছি, একটা অ্যাডভার্ব ইউজ করছি। আমি বলতে পারতাম হি চুজেস টু ওয়ার্ক, হি চুজেস টু গো, হি চুজেস টু স্টে, আমরা এগুলো বলতে পারি। কিন্তু এই যে যখন বললাম হি চুজেস টু স্টে ফর দিস নাইট, হি চুজেস টু ওয়ার্ক কেয়ারফুলি, এই যে কেয়ারফুলিটা আছে, এরকম অ্যাডভার্ব ইউজ করেও করতে পারি আমরা, প্রিপোজিশন প্লাস অন্যান্য অবজেক্ট ইউজ করে করতে পারি। সো ব্যাপারটা হচ্ছে এটা ম্যানারটা কিভাবে আমরা প্রকাশ করি সেটার উপর নির্ভর করে। সো হি চুজেস টু ওয়ার্ক আমরা যখন বলতেছি, তারপরে আমরা কি ইউজ করতে পারি, এই যে কেয়ারফুলি, জাস্ট বোঝানোর জন্য যে হ্যাঁ সে খুব ধীরে সুস্থে খুব যত্নের সাথে কাজটা করার জন্য মানে হাতে নিয়েছে কিছু একটা, এরকম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আমরা তো এটাও বলতে পারি যে দা ট্রেন রানস ড্যাশ, আমি এখানে একটা ওয়ার্ড দিলাম স্লো। তাহলে আমি জানি তোমরা এখন সবাই কমেন্ট বক্সে ইজিলি লিখতে পারবা, দ্য ট্রেন রানস কি হবে, দ্য ট্রেন রানস স্লোলি, কি হবে, স্লোলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, রুল 17 আরো ইজি, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে শূন্যস্থান থাকলে ওইখানে অ্যাডভার্ব বসতে পারে। তার মানে একটা সাবজেক্ট হিসেবে কি থাকতে পারে, আমি প্রথম থেকেই বলে আসছি, একটা সাবজেক্ট হিসেবে নাউন থাকতে পারে অথবা প্রোনাউন থাকতে পারে, নাউন ফ্রেজ থাকতে পারে, কমপ্লিমেন্ট সহ থাকতে পারে, সেগুলো আমরা চিন্তা করতে পারবো, সেগুলো পরের ব্যাপার। নর্মালি নাউন বা প্রোনাউন থাকতে পারে। তাহলে এই সাবজেক্ট আর ভার্ব, এটা ধরো হচ্ছে ভার্ব, মেইন ভার্ব, এই সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কে থাকতেছে, এই মাঝখানে থাকতেছে হচ্ছে অ্যাডভার্ব। কে থাকতেছে, অ্যাডভার্ব। তাহলে হি ড্যাশ অ্যাকসেপ্টেড, এই যে আমার সাবজেক্ট, এই যে আমার ভার্ব, মাঝখানে কি বসবে, অ্যাডভার্ব। হি গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল, হি গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল। তাহলে এই যে গ্ল্যাড থেকে কি হয়ে গেল, গ্ল্যাডলি। আর সবাই আমরা জানি যে গ্ল্যাড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে খুশি হওয়া, মানে সে খুশি মনে আমার প্রস্তাবটা মেনে নিয়েছিল, সে খুশি মনে আমার প্রস্তাবটা মেনে নিয়েছিল। হি গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল। এই তো হয়ে গেল। তাহলে সাবজেক্ট আর ভার্বের মাঝখানে তুমি চাইলে, যখন তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখবা, তখন চাইলে তুমি এই ধরনের অ্যাডভার্ব বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমরা কি করতে পারো, বসিয়ে দিতে পারো, ঠিক আছে? ওকে, তারপরে দেখো যে বাক্যের ভার্ব ও অ্যাডজেক্টিভের মাঝে শূন্যস্থান থাকলে সেখানে অ্যাডভার্ব হতে পারে। এটা একটা ভালো একটা জিনিস, যে ভার্ব আর অ্যাডজেক্টিভের মাঝখানে যদি শূন্যস্থান থাকে তাহলে অ্যাডভার্ব বসে। এই জিনিসটা আমরা একটু আগে পড়ে আসছি, এটা রিভার্স করতেছি। অর্থাৎ ওই যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ পড়েছিলাম না, আমরা বলেছিলাম না যে অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ হতে পারে ভেরি বিউটিফুল, রিয়েলি হ্যান্ডসাম, ঠিক না? তাহলে এইখানে কি হতে পারে, এই যে দেখো, এই যে আমার ভার্ব আর এই যে হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এর মাঝখানে কে বসতে পারে, এর মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে। এই সবগুলো, এই যাগুলো পড়াচ্ছি এগুলো তোমাদের মডিফায়ার্স ইনশাল্লাহ কাজে দিবে কখনো না কখনো ইনশাল্লাহ, ঠিক আছে? মডিফায়ার্স। ওকে, সো দ্য ম্যান বিকেম কমপ্লিটলি ম্যাড, এই কমপ্লিট দেওয়া আছে না, কমপ্লিটলি ম্যাড, মানে সে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। সো এই ভার্ব আর অ্যাডভার্ব, ভার্ব আর অ্যাডজেক্টিভের মাঝখানে আমরা অ্যাডভার্ব বসাইছি। আরো সহজ করে বলতে পারি যে অ্যাডজেক্টিভের আগে একটা অ্যাডভার্ব বসতেই পারে প্রিমডিফাই করার জন্য, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো, রাইট? ওকে, তারপরে দেখো এইটা একটা ইম্পর্টেন্ট রুল, আমরা ভয়েস সম্পর্কে জানি কম বেশি। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মূল ভার্ব এবং বাই যুক্ত অবজেক্টের মাঝখানে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডভার্ব বসতে পারে। অনেক এলোমেলো লাগতেছে তাই না, যে কি লিখছে ভাইয়া, এটা এটা একটা কথা হইলো, কি লিখছে এটা, কিছুই তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, এই উদাহরণটা দেখি, ইন ওল্ড ডেজ। আচ্ছা, ইন ওল্ড ডেজ কে ভুলে যাও, এটা জাস্ট সাবজেক্টটা কে অ্যাকম্পানি করার জন্য, বাক্যটা শুরু করার জন্য ইউজ হয়েছে। এইখানে আসো, পাপেট শোজ। আচ্ছা, ইন ওল্ড ডেজ পাপেট শো, শোজ ওয়াজ লাইট। আচ্ছা, পাপেট শোজ ওয়াজ হবে না, পাপেট শো হবে, শোজ ভুল লিখছে। সো ইন ওল্ড ডেজ কমা পাপেট শো ওয়াজ লাইট,
খেয়াল করো, পাপেট শো ওয়াজ লাইট, আমরা কি জানতাম? আমরা জানি যে ভয়েসের দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তোমাদেরকে বারবার যে কথাটা বলে আসছি, প্যাসিভ ভয়েসে ভার্বের কি হয়? ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়। সো পাপেট শো ওয়াজ লাইট, এই লাইট হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ভার্বের পাস্ট পার্টিসিপল। সো ইন ওল্ড ডেজ পাপেট শো ওয়াজ লাইট ড্যাশ বাই পিপল। আমরা বলেছি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ক্ষেত্রে হবে মূল ভার্ব, এই যে আমার মূল ভার্ব, এবং বাই যুক্ত, এই যে আমার বাই যুক্ত, অবজেক্টের মাঝখানে শূন্যস্থান থাকলে, এই দুইটার মাঝখানে কি আছে? এই যে শূন্যস্থানটা আছে, এইখানে কি বসাতে হয়? অ্যাডভার্ব বসাতে হয়। তাহলে পাপেট শো ওয়াজ লাইকড গ্রেটলি বাই পিপল, অর্থাৎ মানুষজন এটাকে দারুণ ভাবে পছন্দ করত। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমি আরো একটা সহজ উদাহরণ দিই। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা তো একটা অ্যাক্টিভ ভয়েস, রাইট? আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটাকে যদি প্যাসিভ বানাতে চাই, দা ওয়ার্ক আছে, দা ওয়ার্ককে আমি সামনে আনবো, দা ওয়ার্ক। আই ক্যান ডু দা ওয়ার্ক, তার মানে দা ওয়ার্ককে সামনে আনবো, ক্যান বসাতে হবে, মোডাল অক্সিলারি ভার্ব, একটা বি বসাতে হয়। এই যে বি এর পরে সবসময় কি বসে? বি এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এবং প্যাসিভ ভয়েসও তাই হয়। সো ডান, এটা হচ্ছে ভি3। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, আমি বলছিলাম আই ক্যান ডু দা ওয়ার্ক। আমি ধরো এইখানে বাক্যের শেষে লিখলাম ইজিলি, লিখলাম তো, লিখলে সমস্যা আছে? আমি এই কাজটা করতে পারি খুব সহজভাবে, আমি এই কাজটা করতে পারি খুব সহজভাবে। তাহলে এই যে ইজিলিটা হচ্ছে আমার এখানে অ্যাডভার্ব বাক্যের শেষে বসছে, একটু আগে আমরা দেখেছি। তাহলে এই পার্টিকুলার অ্যাক্টিভ ভয়েসটাকে যখন আমরা করব, এই ইজিলিটাকে কোথায় বসাবো? এই যে আমার মেইন ভার্বটা এখানে বসাইছি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল যাই হোক না কেন, এইটার পরে আমরা এখানে বসাই দিব ইজিলি, তারপরে বসাবো বাই মি। তাহলে এই যে বাই আর এই যে ডান, এটার মাঝখানে বসেছে ইজিলি, এটাই আমরা এখানে বুঝাইতে চাইছি। দ্য ওয়ার্ক ক্যান বি ডান ইজিলি বাই মি। ওকে, এখন অনেকে বলতে পারে ভাইয়া ক্যান বি ইজিলি ডান হতে পারে না? অবশ্যই হতে পারে। কেন হতে পারে না? কারণ আমি যদি বলি হতে পারে না তাহলে ভুল, কারণ মাত্র শিখে আসছি, কি শিখে আসছি? যে এই যে মোডাল ভার্ব অথবা মোডাল ভার্ব তো এক ধরনের অক্সিলারি ভার্ব, রাইট? সো এটা আমরা অক্সিলারি লিখতে পারি। সো মোডাল ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব মাত্র শিখে আসছি। সো যে কোনো ভাবে লিখতে পারি। দেখো এই হচ্ছে ঘটনাটা, তুমি যখন লিখতে চাবা, তোমার যখন হাতে কলম থাকবে, তোমার হাতে কলম থাকবে, কলম থাকবে, এবং তুমি লিখার প্র্যাকটিসটা করবা বাসায়, দেখবা যে অনেক লাইফে অনেক কিছু তুমি শিখতেছো নতুন ভাবে, যে জিনিসগুলো হয়তো তুমি কখনো শিখোনি। সো জিনিসগুলো তোমাদেরকে বুঝে শিখতে হবে। তোমরা যদি বুঝে শিখতে পারো, দেন অনেক কিছুই তোমাদের জন্য অপেক্ষা করছে, অনেক ভালো কিছু। আর যদি একটু কম বুঝে শিখো, তাহলে একটু কষ্ট করতে হবে বেশি আর কি। সো আমি চাই তোমরা কষ্ট কম করো, সো বুঝে বুঝে পড়ো, দেখবা যে ইনশাল্লাহ সবকিছু তোমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে, ঠিক না? সো আর কি আছে বাকি বলো? আচ্ছা আচ্ছা, রুল নাম্বার 20, রুল নাম্বার 20, রোল নাম্বার না, রুল নাম্বার 20। বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে, আমি একটু আগে বলেছিলাম একদম শুরুতে, যে বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে, শূন্যস্থানের পরে নাউন বা প্রোনাউন থাকলে শূন্যস্থানে একবার বসতে পারে। সহজ হিসাব কি জানো? এরকম একটা কিছু থাকবে, কমা থাকতে পারে, ম্যান্ডাটরি না, কম্পালসারি না, কম্পালসারি না। তাহলে এই কমা থাকতে পারে, নাও থাকতে পারে, এবং এখানে কি থাকতে পারে? নাউন অথবা প্রোনাউন। তাহলে এর আগে কি বসবে? এর আগে বসবে হচ্ছে অ্যাডভার্ব। শেষ। তার মানে এখানে একটা ক্লু দেওয়া আছে, জিওগ্রাফিক্যাল কমা বাংলাদেশ। দেখো এই বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন, লাইজ ইন অ্যান অ্যাক্টিভ আর্থকোয়াক জোন। আমরা জানি যে আমরা একটা মানে খুবই সক্রিয় একটা ভূমিকম্পের যে রেখা আছে, সেই রেখার অনুসারে যে অঞ্চলগুলো বিভক্ত, সেই অঞ্চলে আমরা আছি। সো জিওগ্রাফিক্যালি কি হবে? জিওগ্রাফিক্যালি, এটাই হচ্ছে সে অ্যাডভার্ব। জিওগ্রাফিক্যালি বাংলাদেশ লাইজ ইন অ্যান অ্যাক্টিভ আর্থকোয়াক জোন। ঠিক আছে, আমরা বললেন জেনারেলি দ্য পিপল অফ বাংলাদেশ, জেনারেলি দ্য পিপল অফ বাংলাদেশ, বলি না আমরা এইভাবে, দ্য পিপল অফ বাংলাদেশ, পিপল অফ বাংলাদেশ, ডা 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 ডা। সো এই হচ্ছে ঘটনাটা। তার মানে বলো এখন তোমরা রেডি প্র্যাকটিসের জন্য? আমরা প্র্যাকটিস শুরু করে দিব কিন্তু, ঠিক আছে?
তো বলো আমাকে রেডি কিনা বলো, রেডি হলে আমরা প্র্যাকটিস শুরু করে দিব ইনশাল্লাহ, রেডি হলেই আমরা প্র্যাকটিস শুরু করে দিব। সো ইউ পিপল শুড টেল মি, আই মিন আমাকে বলো যে তোমরা বুঝতে পারতেছো কিনা। যদি বুঝতে পারো তাহলে তো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, আর বুঝতে না পারলে আমাকে সেটা বলো। সো দ্রুত বলো একটু, আমি একটু হ্যাঁ একটু ফেসবুকের কমেন্ট সেকশন তো এখন চেক করতেই হয়, বিকজ ইট ইজ ম্যান্ডেটরি রাইট নাও টু ডু সাচ থিংস। তো চলো আমরা দেখে আসি। রিফ্রেশ নাও ফেসবুক, রিফ্রেশ নাও। ওকে, ওকে, কোথায় গেল গ্রুপ, তোমাদের গ্রুপ? ওকে, ডান, রেডি। ওকে, 9 আর 16 আরেকবার, আচ্ছা ঠিক আছে আরেকবার দেখাবো, কোনো সমস্যা নেই, এখনই দেখাইতেছি ইনশাল্লাহ। রেডি, আচ্ছা ঠিক আছে, গুড। From National Geographic Channel to Nat Geo Wild, we all grew up. Yes, right, right, you are. ওকে, আচ্ছা একজন বলছে 9 আর 16 নাম্বার। ওকে, একটু দেখাই দিই আরেকবার 9 আর 16। আচ্ছা বাবা, 16 নাম্বার বলছিলাম যে একটু আগে জাস্ট যেটা দিয়ে শেষ করলাম, যে বাক্যের শুরুতে আমাদের অ্যাডভার্ব বসতে পারে, ঠিক একইভাবে বাক্যের শেষে শূন্যস্থান থাকলে আমরা ওইখানে অ্যাডভার্ব বসাতে পারি। ওকে, কিভাবে? যেমন এভরি পার্সন লার্নস মাদার টাং ড্যাশ, তাহলে এভরি পার্সন লার্নস মাদার টাং ড্যাশ, তার মানে এইখানে যে ন্যাচারাল আছে ছিল অ্যাডজেক্টিভ। আমরা সাধারণত বাক্যের শেষে এরকম অ্যাডজেক্টিভ বসাই না, নর্মালি বসাই হচ্ছে নাউন। এম আই রাইট? কিন্তু এখানে কি নাউন বসানোর কোনো অবস্থা আছে? নাউন বসানোর কোনো অবস্থা আছে? অ্যাডজেক্টিভ তো বসাই না আমরা, আমরা তো লিখি অ্যাডজেক্টিভ প্লাস নাউন বাক্যের শেষে। তো অ্যাডজেক্টিভ বসার কোনো সম্ভাবনা নেই। আর এখানে আমরা অ্যাডজেক্টিভ দেখছি, বা না থাকলেও ধরো এখানে আমরা কি বসাতাম, নাউন কি আসে? মাদার টাং তো অলরেডি নাউন আছে, তার মানে কি এখানে কি হবে? এখানে আলটিমেটলি হচ্ছে বসাতে হবে অ্যাডভার্ব। সো এখানে আমরা বসাইছি ন্যাচারালি। সেম ভাবে হি চুজেস টু ওয়ার্ক, তার মানে কি আমি জাস্ট হি চুজেস টু ওয়ার্ক বলে ফুল স্টপ দিতে পারতাম, কিন্তু দেইনি। আমি জাস্ট আরেকটা কিছু ব্যবহার করবো, আমি ম্যানারটা জানবো, মানে কি উপায়ে হচ্ছে সেটা জানবো। সো সেই উপায়ে হইতে জানতে গিয়ে আমরা দেখে ফেলেছি যে কেয়ারফুল এখানে আছে। কেয়ারফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো এই অ্যাডজেক্টিভটাকে আমরা এলওয়াই যোগ করে কি তৈরি করেছি? কেয়ারফুলি। হি চুজেস টু ওয়ার্ক কেয়ারফুলি। 9 নাম্বার, 9 নাম্বার, ওকে। 9 নাম্বার কিন্তু খুবই ইজি ছিল, মানে 9 নাম্বার হচ্ছে সারা দিন ব্যাপী ভাইয়া যে মানে চিক চিক চিল্লাচিল্লি করি আর কি, সেগুলোই 9 নাম্বার ছিল। যে নাউনের পূর্বে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে, নাউনের পূর্বে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে। তার মানে এই যে এই যে নাউন, আমি বললাম যে ফুল স্টপের আগে নাউন বসাইছি, তার আগে যদি এরকম শূন্যস্থান থাকে এখানে তুমি অ্যাডজেক্টিভ বসাতে পারবে। উদাহরণস্বরূপ বললাম হি রিসিভড, এই যে হচ্ছে ভার্ব। আর এই যে ট্রেনিং, এটার ব্যাখ্যাটাও আমি দিয়ে দিচ্ছি, এই যে এখানে দেখো ব্যাখ্যাটা, যে যে ভার্বগুলোকে কোনোভাবেই আমরা নাউনে রূপান্তরিত করতে পারি না, এখানে একটা ভার্ব ছিল ট্রেইন। হ্যাঁ, তুমি বলতো ভাইয়া ট্রেনি, ট্রেনি তো নাউন ভাইয়া, ট্রেনি ইউজ করা যেত না? না, আমরা ট্রেনি ইউজ করি না, কারণ আমরা এখানে সামঞ্জস্য হয় না, ট্রেনি ওয়ার্ডটা এখানে সামঞ্জস্য হয় না, তাই ইউজ করিনি। সো আমরা ট্রেনি ইউজ করেছি এবং এটা নাউন হিসেবেই এখানে কাজ করছে, ভার্বাল নাউন। ঠিক আছে, সো হি রিসিভড এগ্রিকালচারাল ট্রেনিং, কারণ এই নাউনটার আগে আমরা কি বসাবো? আমরা অ্যাডজেক্টিভ বসাবো। দ্য আই অ্যালো ট্রেনিং ব্রিংস ড্যাশ ইনকাম, ইনকাম হচ্ছে নাউন এবং তার আগে আমরা অ্যাডজেক্টিভ বসাই। সো ব্রিংস অ্যাডিশনাল ইনকাম, এই যে অ্যাডিশনাল হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। অ্যাডেডও বলা যায়, অ্যাডেডকেও আমরা বলতে পারি, অ্যাডেডটাও আমরা বলতে পারি। অ্যাডেড বললেও যে ভুল হবে তা না, অ্যাডিশনাল বলতে একটু বেশি ভালো বোঝায় আর কি। কোনো টিচার যদি হঠাৎ চিন্তা করতে না পারে উইথ ডিউ রেসপেক্ট, উইথ ট্রু রেসপেক্ট, তখন যদি আবার কেটে দেয়, সো এই ক্ষেত্রে অ্যাডিশনাল লেখাটা হচ্ছে সেফে থাকা, দ্যাট ইজ ইট, আর কিছু না। সো তোমরা রেডি আছো ইনশাআল্লাহ? আই গেস। চলো আমরা প্র্যাকটিসে যাই, আমার গলা ব্যথা করতেছে, লেট মি টেক 1 মিনিট টু রিস্টার্ট অ্যাগেইন। একটু গলা অনেক ব্যথা করতেছে। আচ্ছা, একটু একটু লেগে থাকো, একটু লেগে থাকো, ঠিক আছে? একটু লেগে থাকো, হ্যাঁ একটু লেগে থাকো, একটু লেগে থাকো, আমরা দেখতেছি কি করা যায়, একটু লেগে থাকো। ভাই 20 নাম্বার রুলে যদি ড্যাশের পরে যদি ভার্ব বসে তাহলে কি অ্যাডভার্ব বসবে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ বসতে পারে, কোনো সমস্যা নেই, বসতে পারে, বসতে পারে ভার্ব যদি বসে। শোনো, এমন না যে একটা সেন্টেন্সে শুধুমাত্র একটাই অ্যাডজেক্টিভ লেখা যায় বা একটাই অ্যাডভার্ব লেখা যায়, তবে হ্যাঁ ভার্ব, মেইন ভার্ব একটাই হয়।
একটা সেন্টেন্সে একটাই মেইন ভার্ব হয়, এটা নিয়ে কিন্তু আবার দাদাগিরি করা যাবে না, ঠিক আছে? একটা সেন্টেন্সে একটাই মেইন ভার্ব আমরা বসাই। আমরা অক্সিলারি ভার্ব বসাই, বাট মেইন ভার্ব একটাই বসাই। আর হ্যাঁ, এখানে যদি আবার ভার্ব থাকতো তাহলে ভার্বের পরে অ্যাডভার্ব বসাতে পারতাম, কোনো সমস্যা নেই। এত রুল মনে থাকে না যে ভাইয়া কি করতাম। ওকে, নাইস কোশ্চেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এতগুলা রুলস মনে থাকে না, মানে এটা ট্রাই করতে হবে, ট্রাই ছাড়া কোনো উপায় নেই। আমি তো মুখস্থ করতে বলিনি। ডিড আই টেল ইউ টু মেমোরাইজ? আমি কি কখনো বলেছি যে মেমোরাইজ করো? মেমোরাইজ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমাদেরকে কিছু সার্টেন রুলস মনে রাখতেই হবে, বিকজ ইফ ইউ ক্যান নট রিমেম্বার দ্য রুলস দেন কিন্তু তোমার প্রবলেম হবে। সো তুমি যদি প্রবলেমে পড়তে না চাও, সো সেই ক্ষেত্রে হবে। সো চলো আমরা একটু আবার শুরু করে দিই। সবাই এখন এনার্জিটিক অবস্থায় আছে, সো এনার্জেটিক অবস্থায় থাকলে আমরা শুরু করতে পারি। ভাইয়া ওয়ার্ড ঠিক মতো চিনতে পারি না, কোনটা ভার্ব কোনটা অ্যাডজেক্টিভ, এখন কি করব? সুন্দর একটা কথা যে আসলে আব্দুল্লাহ ইসলাম, আমি মাফ চাইতেছি ভাই, তুমি রেস্ট নাও, তুমি একটু মনোযোগ দাও ক্লাসে, ঠিক আছে? তুমি রেস্ট নাও, তুমি প্লিজ একটু মনোযোগ দাও। আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করবো, তুমি ক্লাসে মনোযোগ দাও, ওকে? এন্ড প্লিজ নোবডি শুড ব্যাশ হিম। সে বলছে, তার ভালো লাগছে বলছে, তাকে আই ডু রেসপেক্ট হিজ ফিলিং, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এখন তোমাকে বলবো প্লিজ মানে ক্লাসে আসো, ঠিক আছে? ক্লাসে চলে আসো প্লিজ, ওকে? আচ্ছা, যে কষ্টটা বলছিলাম যে আবু রাফিন বলেছে ওয়ার্ড ঠিক মতো চিনতে পারি না। আবু রাফিন, ব্যাপারটা হচ্ছে কি, এইটা আমরা বলতে পারি খুব ইজিলি। এখন আমি তোমাদেরকে বলি, ছোটবেলায় কি আমি জানতাম যে আমার বাসার সামনে রাস্তাটা কেমন ছিল, বা আমার রাস্তাটা কেমন হবে? বা আমি আমি ঢাকা যখন যাই নাই তখন কি আমি বলতে পারতাম যে ঢাকার মোহাম্মদপুর কে বলা যায়, আদাবর কোন দিক দিয়ে যায়, নীলক্ষেত কোন দিকে, অথবা হাতিরপুলের রোড কোনটা, হ্যাঁ, ঢাকা মেডিকেল রোড কোনটা, চাংখালপুল রোড কোনটা? আমি কিন্তু গিয়ে গিয়ে শিখছি। কথাটা বুঝছো? আমার অনেক বন্ধু এখনো এগুলো জানে না। কেন জানে না? তার মানে কি তারা লাইফে ফেলিউর হয়ে গেছে? না, না, কারণ হচ্ছে তারা সময় পায় না, হয়তো তারা যাওয়ার মতো সময় পায় না। আমি আবার খুব ঘোরাঘুরি করছি আমার লাইফে, সো এই জন্য আমি প্রচুর এগুলো দেখেছি, জেনেছি, চিনেছি। রাত্রে 1টা 2টা 3টা 4টা এমন সময়ও রাত্রে পুরান ঢাকা ঘুরছি। হ্যাঁ, আমার আমার জন্ম ছিল মিটফোর্ড হাসপাতালে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, যেটা সেই মিটফোর্ড হাসপাতালে আমার জন্ম। সো এরকম কোন এক রাতে আর কি। সো ব্যাপারটা হচ্ছে এরকম বৃহস্পতিবার এক রাতে আমার জন্ম হয়েছিল। সো ব্যাপারটা হচ্ছে যে আমার ঢাকার সাথে একটা টান আছে, মনের একটা টান আছে। সো জিনিসটা হচ্ছে যে কেন এই উদাহরণটা দিলাম, এই উদাহরণটা দিলাম হচ্ছে আমরা বলতে পারি অনেক সময় ভাই এটা বুঝি না, ওইটা পারছি না, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। তার আগে আমি একটা রিকোয়েস্ট করব, তুমি কি আসলে সময় দিচ্ছ? তুমি কি রিডিং পড়তেছো? তুমি কি ইংলিশ গুলো রিডিং পড়ছো? এই জিনিসগুলো একটু মাথায় রেখে তারপরে চেষ্টা করবা। সো তোমরা যদি একটু ট্রাই করো তাহলে আর কোনো প্রবলেম হবে না। সো তোমাকে আমি বলবো যে আফিন, তুমি হচ্ছে এগুলো আগে একটু পড়ো, তুমি একটু জানো, জানার চেষ্টা করো বেশি বেশি করে। তারপরে হচ্ছে দেখো কতটুকু বোঝা যায়, কোনটা বোঝা যায় না। আর তাও যদি একটু নর্মালি শিখতে চাও, তার জন্য তোমাকে আমি যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে তুমি হচ্ছে বেসিক কোনো গ্রামার বই নাও, সেই বইগুলো নিয়ে নিয়ে তুমি একটু ওই বইগুলো পড়ো। ক্লাস 6, 7, 8, 9 এর হোক না কেন, আমরা অনেক সময় গুরুত্ব দেই না। যে কোনো কোম্পানির বই হোক না কেন, আমাকে একদম পিসি দাস স্যারের বই শিখতে হবে তা না। সবার জন্য পিসি দাস স্যারের বই না, সবার জন্য রেমন মার্ফি না, সবার জন্য অ্যালেন অ্যাথারটন না, সবার জন্য তোমার নেসফিল্ড না, সবার জন্য না রেনেন মার্টিন, সবার জন্য না। সো এগুলো আমাদেরকে ধীরে ধীরে কাজ করতে হবে, এগুলো নিয়ে টেনশন করিও না, ঠিক আছে? ইনশাল্লাহ পারবা, আমি দোয়া রাখি তোমার জন্য, ইনশাল্লাহ, যদি আমার দোয়া কাজে লাগে আর কি। সো আমাদের এটা একটা বোর্ড কোশ্চেন, বাই দ্য ওয়ে, লেট মি রাইট ফার্স্ট। এটা একটা বোর্ড কোশ্চেন, বাট মনে নাই আমার কোন বোর্ড কোশ্চেন, আমি উঠাইতে ভুলে গেছি। সো বোর্ড কোশ্চেন তোমরা খুঁজে টুজে হয়তো পেতে পারো, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, আমি এখানে লিখিত, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। আমরা এখানে কি লিখবো? ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। ঠিক আছে, পরীক্ষায় আসবে এবং এখানে একটা লেখা থাকবে যে চেঞ্জ দা ওয়ার্ড, অথবা তুমি গ্রামাটিক্যালি ওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবা। গ্রামাটিক্যালি ওয়ার্ডটাকে কি করতে পারবা? চেঞ্জ করতে পারবা। ওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবা, ওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবা, মানে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যেটা আমরা বলি নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, এই টাইপের চেঞ্জ করার একটা অপশন দেওয়া থাকে। ঠিক আছে, ইফ নেসেসারি, যদি দরকার হয়। এখানে মার্কসটা হচ্ছে 10টা সঠিক অ্যান্সার দিলে 0.5 করে তুমি পাবা হচ্ছে 5 তোমার এইচএসসি এক্সামে, যে যেই বোর্ডেরই হও না কেন।
তাহলে দেখো পার্টিকুলারলি এই টাইপের কোশ্চেন গুলো যখন আমরা ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম দিতে যাব, এরা হচ্ছে একদম হট ফেভারিট কোশ্চেন। কেন? তার কারণটা হচ্ছে এই কোশ্চেন গুলোর অ্যান্সারই যদি আমি দিতে না পারি, এগুলো যদি আমি ফুল নাম্বার না পাই, ফুল মার্কস আমি যদি এগুলো থেকে আদায় করে নিতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ঝামেলা তৈরি করবে, অনেক ঝামেলা তৈরি করবে। সো আমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমরা যদি অ্যাকচুয়ালি নাম্বার পেতে চাই, টু বি অনেস্ট, ট্রুলি স্পিকিং, আমরা যদি নাম্বার পেতে চাই, তাহলে আমাদেরকে উই হ্যাভ টু বি ভেরি মাচ কম্পিটিটিভ, অনেক বেশি কম্পিটিটিভ হতে হবে। তাহলে দেখো প্রথমে যেই কাজটা করবা তুমি অ্যাজ এ স্টুডেন্ট, যেটা করতে পারো, সেটা হচ্ছে প্রশ্নটা দেখার পরে ভয় পাওয়ার কিছু নাই, কমন পড়তেও পারে, কমন নাও পড়তে পারে, কমন না পড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাহলে সেই ক্ষেত্রে তোমার কিছু করার দরকার নেই, তুমি হেডিং গুলা পড়বা। হেডিং মানে কি? এই যে কোশ্চেনের উপরে যা লেখা থাকে, যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ, হ্যাঁ, এই টাইপের কিছু, হ্যাঁ, এই টাইপের কিছু যদি থাকে এটা পড়বা। এবং ওই যে চেঞ্জ দা formation of the word if necessary, বা make any grammatical changes if necessary, এই টাইপের কথাগুলো থাকে একটু পড়বা। এগুলো বেশি সময় নষ্ট করবে না, সর্বোচ্চ 15 সেকেন্ড বা 20 সেকেন্ড। তারপরে যেটা করবা, ঠিক নিচের দিকে নজর দিবা, উইথ ক্লুস এর জন্য তোমাকে কিছু ক্লু দেওয়া থাকবে। সো অবশ্যই আমাদের নজর দিতে হবে। আমি আগে দেখে ফেলবো যে কয়টা করে আমার এরকম কি দেওয়া আছে। এরকম হচ্ছে আলটিমেটলি এই যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলোর জন্য এই যে এরকম বক্স দেওয়া আছে, 1 2 3 4 5 6। কয়টা বক্স দেওয়া আছে? 6টা। আচ্ছা, অ্যান্সার কয়টা দিতে হবে? 10টা। 6টা বক্সে কয়টা করে আছে? পার বক্সের 6 দুগুণে 12টা। তাহলে 12টা শব্দের ভিতরে কিন্তু তোমার 10টা ওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে সব ওয়ার্ড কিন্তু তোমার এখানে কি হচ্ছে না, সব ওয়ার্ড এখানে ইউজড হচ্ছে না। সো এই যে জিনিসগুলো, এগুলো আমাদের একদম মনে রাখতে হবে। আবারও বলতেছি, তাহলে এই যে আমার এখানে 12টার ভিতরে 10টা ওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে আমি একটু ওয়ার্ড গুলো দেখে নেবো, হচ্ছে হু, এবল, হেলথ, ability, choice, importance, aware, straight, develop, loss, precaution, possibility। পরীক্ষার হলে আমি দেখবো, একটু আগে বুঝবো। সবগুলোর বাংলা অর্থ আমি জানবো না, এটা নেসেসারিও না। উইথ ক্লুসে সবগুলোর বাংলা অর্থ জানাটা খুব বেশি নেসেসারি না। আমি দেখাই দিচ্ছি কেন নেসেসারি না, আমি একটু পরেই দেখাই দিচ্ছি, একটু লেগে থাকো। তাহলে জাস্ট ওয়ার্ড গুলো দেখবা যে তুমি ওয়ার্ড গুলো কখনো শুনেছো কিনা, বা ওয়ার্ড গুলো তোমার আয়ত্তে আছে কিনা, একদম বিজার্ভ কিছু আছে কিনা। দেখো এইখানে কিন্তু তেমন কোনো কঠিন শব্দ দেয়া নাই। হেলথ, অ্যাবিলিটি, এইবল সব একই প্রায় জিনিস। অ্যাওয়্যার, স্ট্রেট, প্রিকশন, প্রিকশন হচ্ছে পূর্ব থেকে যেখানে আমরা কিছু একটা প্রস্তুতি নিয়ে নিই। পসিবিলিটি, এটা আমি জানি, এটা হচ্ছে কি কোনো কিছু হওয়ার সম্ভাবনা। অ্যাওয়্যার মানে সচেতন। ডেভেলপ। ওকে, এইটা ভাবার জন্য সর্বোচ্চ তুমি 1 মিনিট নাও না তোমার লাইফে, তোমার এক্সাম হলে এটার জন্য 1 মিনিট নাও, কোনো সমস্যা নাই। 60 সেকেন্ডসে এই 12টা তুমি ভালো মতো দেখতে পারবা এবং বুঝতেও পারবা, বুঝাতেও পারবা। ওকে, ডান। তাহলে এখন কি করতে হবে? এখন আমার পরীক্ষার হলের কোশ্চেন এসে পড়ছে। এই যে তোমার মোবাইলের, ল্যাপটপের, যার যেটার সামনে আছো না কেন, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আমাকে ফেস করতে হবে। আমি কমন পড়লে ভালো, না পড়লেও কোনো সমস্যা নেই, কারণ আমাকে অ্যান্সার লিখতে হবে, আমাকে উত্তর সঠিক লিখে নাম্বার আদায় করে নিতে হবে। সো আমি কি করব? বিসমিল্লাহ বলে শুরু করব, এবং এই প্র্যাকটিসটা হবে পরীক্ষার আগে থেকে। এখন যেই ব্যক্তি পরীক্ষার হলে গিয়ে এই কাজটা করতে যাবা, তার নিশ্চয়ই এটা হবে না সঠিকভাবে। সো এটা হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট বিপদের সময় যেন তোমরা ভাবরায় না যাও, এই জন্য বলতেছি। সো এই ফরম্যাটটা কিন্তু শুধু পরীক্ষার হলে না, পরীক্ষার হলে যাওয়ার আগে বাসায় বসে আগে প্র্যাকটিস করার চেষ্টা করবা, দেখবা যে কিছু না কিছু কাজে লাগছে। তাহলে পড়া শুরু করলাম। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেসিক হিউম্যান নিডস অফ এ হিউম্যান বিং। বেসিক হিউম্যান নিডস, ওকে, ঠিক আছে। ইট ইজ ড্যাশ ফর দ্য ড্যাশ অফ মাইন্ড। ইট ইজ ড্যাশ ফর দ্য ড্যাশ অফ মাইন্ড, এই যে চিন্তাটা, ইট ইজ ড্যাশ ফর দ্য ড্যাশ অফ মাইন্ড, এটা কেন হইতে পারে? ইট ইজ ড্যাশ। আচ্ছা, ভাইয়া না একটু আগে একটা নিয়ম পড়াইছিল, কি জানি নিয়মটা পড়াইছিল? ও ভাইয়া বলছিল যে ইজ, ওয়াজ, এগুলোর পরে সাধারণত কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। ওয়াও, এখানে তো দেখি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তাহলে আমি কি বসাইতে পারি? অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখি তো কি অ্যাডজেক্টিভ? এইবল। ইট ইজ এইবল ফর দ্য ড্যাশ অফ মাইন্ড, না এইবল তো হয় না। আচ্ছা, আর কি আছে? আর তো নাই। পসিবল, ইট ইজ পসিবল ফর দা, না এটাও হচ্ছে না, তাহলে কি হয়? ও ইম্পর্টেন্স আছে, বাট ইম্পর্টেন্স তো নাউন। আচ্ছা, ও উপরে তো লেখা আছে যে গ্রামাটিক্যালি ওয়ার্ডটাকে চেঞ্জ করা যায়, বা আমি চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড। ওকে, তাহলে আমি এখানে কি লিখে ফেলবো? ইম্পর্টেন্ট লিখে ফেলবো। কি লিখে ফেললাম? ইম্পর্টেন্ট। ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ড্যাশ অফ মাইন্ড। ওকে, খুব ভালো। তো ভাইয়া তো এটাও শিখাইছিল যে দা আর্টিকেল, আর্টিকেলের পরে সাধারণত কি বসে? নাউন বসে। আবার এটাকে আমরা ডিটারমিনেশনও বলতে পারি, আর্টিকেল গুলো ডিটারমিনার হিসেবে কাজ করে। সো এই যে ডিটারমিনার হিসেবে কাজ করে, তাহলে এই দাটা ডিটারমিনার হোক, আর্টিকেল হোক, এরপরে কি বসবে? নাউন বসবে। তাহলে কি হতে পারে? ইট ইজ ইম্পর্টেন্ট। এইখানে চলে আসবে তোমার সেন্টেন্স তৈরি করার অ্যাবিলিটিটা।
তোমার সেন্টেন্স তৈরি করার ক্ষমতাটা আছে কিনা, এই লাইনটা এখন তোমার বুঝতে হবে। কারণ তুমি যদি অর্থবহ করতে চাও তাহলে তোমার অর্থ বুঝতে হবে, মিনিং বুঝতে হবে। এটা গুরুত্বপূর্ণ ফর দ্য ড্যাশ অফ মাইন্ড। মাইন্ডের কি জন্য? মাইন্ডটাকে সুস্থ রাখার জন্য, মাইন্ডটাকে গড়ে তোলার জন্য। দেখি তো গড়ে তোলা, ডেভেলপ। ডেভেলপ তো হচ্ছে ভার্ব, তাহলে আমি তো চেঞ্জ করতে পারবো। তাহলে কি বসাবো? এই দায়ের পরে আমরা কি বসাবো? ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট অফ মাইন্ড। তাহলে দেখো আমার কথাগুলো হয়তো তোমাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, যে ভাইয়া কেমন ভাবে দেখাচ্ছেন, কিন্তু মানে আমি চেষ্টা করতেছি যেন রিয়েল লাইফ অভিজ্ঞতাটা তুমি পেতে পারো, তুমি যেন বুঝতে পারো দিন শেষে যে না, এইভাবেও আমরা পড়াতে পারি, আমরা শিখতে পারি, রাইট? সো একটু খেয়াল রাখো, রাইট? একটু খেয়াল রাখো, ওকে? এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখো, তার মানে এই জিনিসটা তোমরা 100% ধরতে পারবে, রাইট? ওকে, ডান। তাহলে এখন আমরা বাকি দেখি যে কিভাবে অ্যান্সার দিতে পারি। আচ্ছা, গাধার মতো এখানে অ্যান্সার দিলেই সব হবে না, আমাকে বুঝে অ্যান্সার দিতে হবে। আমরা মুখস্থ করে বা আমরা হচ্ছে টেস্ট পেপার দেখে অ্যান্সার দেখে অনেক অ্যান্সার দিতে পারি, বাট আমি যেই প্রসেসটা বলতেছি, এই প্রসেসটা তোমরা ধরতে পারো কিনা বা তোমাদের ভালো লাগে কিনা সেটা আমাকে বলবা। সো একটু বুঝার চেষ্টা করো। দেখো আমি যে যতগুলো রুলস পড়াইছি, প্রত্যেকটা রুলস এখানে খাটবে, দ্যাটস ওয়াই আমি রুলস গুলো পড়াইছি। চলো আমরা একটু দেখি। মেনি ইলিটারেট পিপল। আচ্ছা, আমি কিন্তু বলেছি যে এই যে ইলিটারেট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর পিপল হচ্ছে কি বলতো? প্লুরাল নাউন। পিপল হচ্ছে প্লুরাল নাউন, আর সিঙ্গুলার নাউন হচ্ছে পারসন। আচ্ছা, তাহলে নাউনের আগে কে বসতে পারে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে। সো মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি। আচ্ছা ভাইয়া, ভাইয়া জানি কি বলছিল, এনি তো হচ্ছে একটা ডিটারমিনার, তাই না? এনি হচ্ছে ডিটারমিনার ভাইয়া বলছে। তার মানে এনি ড্যাশ অফ হেলথ, মানে হেলথ সম্পর্কে কোনো প্রকার আইডিয়া নেই। এনি আইডিয়া। আচ্ছা, আইডিয়া আছে কিনা দেখি তো আইডিয়া। তাহলে দেখো, যখন তুমি ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লুজ করবা, যখন বাসায় এইভাবে প্র্যাকটিস করবা, তোমার ওয়ার্ড চলে আসবে। লেট মি টেল ইউ গাইজ, ফর দ্য লাস্ট টাইম, ফর ওয়ান লাস্ট টাইম, যে তোমাদের এটা চলে আসবে আইডিয়া। তোমরা এটা চলে আসবে, তোমাদের আইডিয়াটা, বুঝতে পারছো? এই আইডিয়াটা তোমাদের চলে আসবে, কথাটা বুঝতে পারতেছো? তাহলে দেখো, আইডিয়া তুমি বসাতে পারো নাই, বাট এখানে কি আছে? কি আছে? পিপল ডু নট হ্যাভ এনি ড্যাশ অফ হেলথ, এনি নলেজ অফ হেলথ, কিন্তু এখানে কি আছে এরকম? না। তাহলে কি বসাবো? কি বসাবো? অ্যাকচুয়ালি এখানে একটু ভুল আছে। এইখানে মূলত আমাদের নলেজ হবে, কারণ এখানে নলেজটা আমি হয়তো উঠাতে ভুলে গেছি, একই জিনিস। হ্যাঁ, নলেজটা উঠাতে ভুলে গেছি। এখানে নলেজ অফ হেলথ হবে, কারণ অন্য আর কিছু হবে না। এনি পসিবল হবে না, বা পসিবিলিটি তো হবেই না। এনি চয়েস হবে না। হ্যাঁ, চয়েস অফ হেলথ দেওয়া যায়, বাট তারপর এটা সঠিক হয় না। এটা অ্যাকচুয়ালি নলেজ হবে। এটা একটু মিস হয়ে গেছে, ম্যাচড আপ হয়ে গেছে, এক্সট্রিমলি সরি অ্যাগেইন। সো এখানে নলেজ অফ হেলথ অথবা আইডিয়াও দিতে পারো। সো তোমাদের বই যাদের কাছে আছে, টেস্ট পেপার বা সামথিং লাইক দ্যাট, ইউ ক্যান সি যে এখানে কি হবে, আসলে নলেজ হবে বা নলেজটা দেওয়া আছে কিনা, এটা তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো দেখি, এরপরে আসো। ইফ দে ড্যাশ এডুকেটেড, দে কুড লিভ এ ড্যাশ অ্যান্ড প্ল্যান লাইফ। ওকে, এবার দেখি ভাইয়া কি বোঝাতে চাচ্ছে। ভাইয়া তো বলছিল ইফ দে ড্যাশ এডুকেটেড, এখানে আসলে নলেজ আর বি এই দুইটা বাদ পড়ছে। আমি বলি, এই যে বি আর হচ্ছে নলেজ, এই দুইটা বাদ পড়েছে ভাইয়া। হ্যাঁ, এই দুইটা অপশন হিসেবে ছিল, আই গেস, কারণ আমি বলতেছি ইফ দে। আচ্ছা, ভাইয়া কি বলেছে? ভাইয়া বলেছে হচ্ছে ভাইয়া বলেছে হচ্ছে দে। দে হচ্ছে একটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে দে এর সাথে সবসময় কি বসবে? প্লুরাল ভার্ব গুলা বসবে, তার মানে আর বা অয়ার বসবে। কিন্তু এখানে একটা খটকা আছে ভাইয়া, ভুলে যাও উপরে কি আছে। খটকাটা হচ্ছে এখানে কুড আছে, আর ভাইয়া বলেছিল যদি এখানে ক্যান থাকে, তাহলে আমরা এখানে নর্মালি আর, ইজ, এম এগুলো বসাতে পারি অ্যাকর্ডিং টু দ্য পারসন। অ্যাকর্ডিং টু দ্য পারসন, তাহলে অ্যাকর্ডিং টু দ্য পারসন এখানে আর বা ওয়ার বসবে, কিন্তু এখানে তো কুড আছে, ক্যান নাই। তাহলে কুড থাকলে ভাইয়া বলেছিল কি? ভাইয়া বলেছিলাম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার বসবা। তাহলে দে এর সাথে ওয়াজ বসে না, এখানে কি বসাতে হবে? ওয়ার। ইফ দে ওয়ার এডুকেটেড, তোমাদের মতো, তোমরা অনেক শিক্ষিত। ইফ দে ওয়ার এডুকেটেড, দে কুড লিভ এ ড্যাশ এন্ড প্ল্যান লাইফ। এখন একটা মজার ব্যাপার আসছে, যে দে কুড লিভ এ কি লাইফ? তোমরা অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, হ্যাটস অফ, বাট আমি একটু বোঝার চেষ্টা করি। দেখো, দে কুড লিভ এ ড্যাশ এন্ড প্ল্যান লাইফ, আমি একটু তোমাদেরকে বুঝাই। এই লাইফ হচ্ছে নাউন, মানো। এই এ হচ্ছে আর্টিকেল, মানো। আমি একটু আগে তোমাদেরকে একটা রুলস শিখালাম, যে আর্টিকলস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। মনে আছে কারো? আমাকে বলো কমেন্ট বক্সে, আসলে মনে আছে? তাহলে দেখো, পড়াটা কি আসলে বোঝা যায়? তাহলে দে কুড লিভ এ ড্যাশ এন্ড প্ল্যান লাইফ। দে কুড লিভ এ, প্ল্যান কিন্তু আছে। আমি বলেছি যে ভার্বের পাস্ট পার্টিসিপলের মতো অনেক সময় কিন্তু অ্যাডজেক্টিভ আচরণ করে। তাহলে এই যে আমার অ্যাডজেক্টিভ একটা আছে, তাহলে তোমরা অলরেডি
এখানে পেয়েছো হেলথ, হেলথ হচ্ছে নাউন, তাহলে হেলথের আমরা গ্রামাটিক্যাল চেঞ্জ করতে পারবো, ইন্টারচেঞ্জ অফ পার্সন স্পিচ করতে পারবো। সো এখানে হেলথ হয়ে যাবে কি হেলদি, কি হয়ে যাবে হেলদি। আচ্ছা, তাহলে এখানে কি হবে হেলদি, হেলদি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে আমাদের রুলসটা কি মিলেছে? দেখো তুমি তুমি হয়তো ভাবতে পারো ভাইয়া আমরা এত কেন বিশ্লেষণ করে পড়বো, বাবা তুমি এই জন্য এত বিশ্লেষণ করে পড়বা যাতে করে তুমি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারো। কারণ কি জানো, তোমার এইখানেই সব শেষ না, হায়ার স্টাডিজে তোমার লিখতে হবে ইংলিশে। তাহলে তুমি যদি এখন থেকে এই টুকটাক সেন্স গুলোকে ডেভেলপ না করতে পারো তাহলে কিন্তু আসলে তোমরা অ্যান্সার দিতে পারবা না, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে চলো তারপরে দেখি। এডুকেশন টিচেস আস, তাহলে দেখো এডুকেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে এস বাই এস যুক্ত হয়েছে, সব গ্রামারের নিয়ম মনে পড়তেছে আজকে। এডুকেশন টিচেস আস হাউ টু লিভ ওয়েল, অর্থাৎ শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয়, শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে ভালো করে বসবাস করা যায়। ইট ড্যাশ আস টু মেক দ্য রাইট ড্যাশ ইন লাইফ। এখন আমার মনে হয় তোমাদের খুব কঠিন কিছু হচ্ছে। ইট হেল্পস আস, তুমি বলতে পারো, কি বলতে পারো, হেল্পস আস। ইট ইট হচ্ছে কি, ইট হচ্ছে একটা ইমপার্সোনাল প্রোনাউন, ইট হচ্ছে একটা ইমপার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন, অর্থাৎ এগুলা দিয়ে ইট দিয়ে কোনো পার্সোনাল কোনো কিছু বোঝায় না। সো ইট হেল্পস আস বলতে পারো, অথবা ইট এনেবলস আস, এনেবল মনে আছে এখানে এবল আছে না বাবা, এইবল আছে, তাহলে আমরা এনেবল বলবো, হেল্পস বলবো না, যেহেতু আমরা এটা এটা অ্যাকর্ডিং টু দা কি বলছি, অ্যাকর্ডিং টু দা আমাদের যে ক্লুজ আছে ক্লুজ দেখে বলছি। সো এইবল এনেবল হবে, কারণ আমি তোমাদেরকে শিখিয়েছি এইবল হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার অ্যান্টোনিম হচ্ছে আনএবল, যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। সো এগুলো মাথায় রাখবা, তোমাদের পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম আসে। এটা নাউন হচ্ছে অ্যাবিলিটি, যেটা অলরেডি এখানে দেওয়া আছে, আর এটার ভার্ব হচ্ছে এনেবল, যেহেতু ইট আছে তাই এখানে এনেবলস হবে। সো হেল্পস এর জায়গায় আমরা এনেবলস দিলে 100% হয়ে যাবে এটা। সো ইট এনেবলস আস টু মেক দ্য রাইট ড্যাশ। দেখো দা ডিটারমিনার, রাইট, রাইট কি বলো, রাইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে কে বসে, অ্যাডজেক্টিভ পরে নাউন বসে, তাহলে চয়েস, ওই যে আমাদের চয়েস ছিল এখন এখানে সুন্দর করে বসে যাবে, টু মেক দ্য রাইট চয়েস ইন লাইফ। ইট এনহ্যান্সেস আওয়ার ড্যাশ টু পারফর্ম আওয়ার ডিউটিস, তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এখানে এনহ্যান্সেস আওয়ার হোয়াট, তাহলে বুঝতে পারতেছো আমি তোমাদেরকে কি পড়িয়েছিলাম মনে আছে, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কথাগুলো মনে রাখো, ভুলে যেও না, পজেসিভ, পজেসিভ প্রোনাউনের পরে নাউন বসে, প্রোনাউনের পরে কি বসে, নাউন বসে। তার মানে এই যে আওয়ার হচ্ছে পজেসিভ প্রোনাউন, তাহলে ইট এনহ্যান্সেস আওয়ার ড্যাশ কি হবে, অ্যাবিলিটি, ইট এনহ্যান্সেস আওয়ার অ্যাবিলিটি, অ্যাবিলিটি হচ্ছে একটা নাউন, তাহলে একটু আগে দেখাইলাম অ্যাবিলিটি হচ্ছে একটা নাউন। সো ইট এনহ্যান্সেস আওয়ার অ্যাবিলিটি টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি এন্ড ড্যাশ আওয়ার এভরিডে প্রবলেমস, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখন ড্যাশ কি করতে পারি বোঝার চেষ্টা করো, আওয়ার ডিউটিস প্রপারলি, এই প্রপারলি কিন্তু অ্যাডভার্ব, এন্ড ড্যাশ আওয়ার এভরিডে প্রবলেম, তার মানে কি প্রপারলিতে একটা জিনিস শেষ হয়ে গেছে, এন্ড দিয়ে নতুন একটা জিনিস ইউজ হয়েছে, মোদ্দা কথা হচ্ছে টু পারফর্ম এন্ড ফেস, এটা হচ্ছে ভার্ব হিসেবে আছে, ফেস আওয়ার এভরিডে প্রবলেমস। তাহলে এই যে দেখো এই লাইনটা এখান থেকে টানছে যে টু পারফর্ম আওয়ার ডিউটিস, এই যে ডিউটিস হচ্ছে প্লুরাল নাউন, এই যে আওয়ার হচ্ছে পজেসিভ প্রোনাউন, সব মিলে যাচ্ছে। এই যে আমার নাউনের পরে আবার আমরা কি করতেছি, ধরো এটা বাক্যের শেষ হয়ে যেত, তাহলে এখানে অ্যাডভার্ব আমরা বসাতে পারছি, আবার আমরা এন্ড যোগ করে দেওয়ার কারণে আরেকটা ভার্ব এখানে বসাতে হবে, ফেস আওয়ার এভরিডে প্রবলেমস, ইনফ্যাক্ট ইট ইজ এডুকেশন ড্যাশ ব্রিংস পজিটিভ চেঞ্জেস। তাহলে তো তোমরা এখন বুঝতেই পারতেছো এখানে আমরা কি বসাবো, কারণ তোমরা এগুলো জানো যে এখানে কি বসাতে হয়, ইট ইজ এডুকেশন, এখানে আমরা একটা রিলেটিভ প্রোনাউন বসাবো, অর্থাৎ এডুকেশনই হচ্ছে সেটা যেটা কিনা আনতে পারে ভালো কিছু পরিবর্তন, তার মানে হুইচ হতে পারে অথবা দ্যাটও হতে পারে, এখানে একটু ভুল হয়েছে, দ্যাট বা হুইচ তোমাদের ইয়েতে তোমরা পেয়ে যাবা, তোমাদের গাইডে বা টেস্ট পেপারে পেয়ে যাবা। সো আমাকে বলো এই যে প্রসেসটা, এই প্রসেসটা থেকে কি বুঝলাম, এই যে আমরা এতদিন যা কিছু শিখলাম, আমরা কি একটা মাত্র প্যাসেজে সবগুলো কি মোটামুটি দেখতে পারলাম না, টুকটাক করে নিয়ম দেখতে পারছে কিনা আমাকে বলো। সো ভাইয়া এতদিন তোমাদেরকে যা শিখাচ্ছিলাম এইটারই একটা প্রতিফলন হচ্ছে এইখানে দেওয়ার চেষ্টা করলাম। সো এই জিনিসগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে লাইফে অনেক অনেক কিছু মানে করতে পারবা, ঠিক আছে, অনেক কিছু করতে পারবা লাইফে, ঠিক আছে। সো মানে তোমরা অনেক কিছু করতে পারবা, মানে এইটাই হচ্ছে কথা। চয়েসেস হলো না কেন, হ্যাঁ মোদ্দা কথা, টু মেক দ্য রাইট চয়েসেস ইন লাইফ। এখন দেখো এইখানে আমরা এখানে একটা
একটা জিনিসই ইউজ করতে পারি। আমরা যদি এখানে কি করি, সিঙ্গুলার ইউজ করি বেটার, আমরা প্লুরালটা এখানে ইউজ না করলেই বেটার আই গেস। ঠিক আছে, টু মেক দ্য রাইট চয়েস ইন লাইফ। কারণ আমরা লাইফে কিছু চয়েস করি, অনেক চয়েস করি যেটা তুমি বুঝাতে চাচ্ছ, কিন্তু বেটার হয় সিঙ্গুলার লিখলে। বা আমি রিকমেন্ড করবো তুমি সিঙ্গুলারটা লেখো। চয়েসেস দিলে যে কেটে দিবে তা না, কারণ আমি বলে দিই তোমাদেরকে বোর্ড পরীক্ষাগুলোতে একাধিক অ্যান্সার থাকে। সো চয়েসেস দিলে ভুল হবে না। আলটিমেটলি তো আমরা নাউনই ইউজ করতেছি, ইদার সিঙ্গুলার অর প্লুরাল। সো বলো বুঝতে পারছো কিনা আমাকে বলো। গলাটা অনেক ব্যথা করতেছে, খুবই দুঃখিত। আচ্ছা, এডুকেশনের পরে হুইচ বসেছে, রুলসটা কি? এডুকেশনের পরে হুইচ বসেছে, এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের কাজটা হচ্ছে দুটা ক্লজকে একত্রিত করা। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। ক্লজ দু ধরনের হয় বেসিকলি, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, যেটা নিজেরাই নিজেদের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে। আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে। সো দুইটা ক্লজকে সাধারণত একটা ওয়ার্ড কি করতে পারে, একত্রিত করতে পারে, সেটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। সো এখানে ক্লজ দুটো কি, একটা হচ্ছে ইট ইজ এডুকেশন, আর একটা হচ্ছে ব্রিংস পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার লাইফ। সো ইট ইজ এডুকেশন হুইচ ব্রিংস পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার লাইফ। আমি তোমাদেরকে এটা পড়িয়েছিলাম, আমি বলেছিলাম এগুলোকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ এরকম রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। সো এই অ্যান্টিসিডেন্টটা অনুযায়ী পরবর্তীতে টেন্স অনুযায়ী কি বসে, ভার্বটা বসে। সো টেন্সটা আমাদের প্রেজেন্ট ফর্মে ছিল, তাই ইট ইজ এডুকেশন হুইচ ব্রিংস পজিটিভ চেঞ্জেস, কারণ এডুকেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ব্রিংস আছে, আর মাঝখানে আমরা হয় হুইচ দিব নাহলে দ্যাট দিব। এটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ। আমার মনে হয় আমি আজকে আর পারবো না, আমি খুবই দুঃখিত। হ্যাঁ, আমি আজকে আর পারবো না। ইচ্ছা ছিল অনেকগুলো আরো প্র্যাকটিস ক্লাস নেওয়ার তোমাদেরকে। একটা প্র্যাকটিসে তো আসলে জাস্ট বোঝানো যায়, বাট কয়েকটা প্র্যাকটিসে হচ্ছে অনেক কিছু শেখানো যায়, দ্যাট ইজ এটা, কিছুই না। তবে আশা করি তোমরা মনে রাখবা, তোমরা বুঝতে পারবা এবং চেষ্টা করতে পারবা, ঠিক আছে। তো এইটাই হচ্ছে কথা। ওকে, ডান। থ্যাংক ইউ ভেরি মাচ মুফাজ্জল বোঝার জন্য। So, ভাইয়া আমার মনে হয় আজকে আর কন্টিনিউ করতে পারবো না, আমি খুবই দুঃখিত। আই হ্যাভ টু গো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং উইথ দ্য ক্লাস। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, ভালো থাকো। তোমাদের লাইফ অনেক অনেক ভালো কাটুক, অনেক সুস্থ থাকো, দীর্ঘজীবী হও। আসসালামু আলাইকুম।